ভালো আছেন। আমরা গতদিন দিয়ে যেখানে শেষ করেছিলাম, যেখানে আমরা গতদিন একটা আলোচনা, আমার স্লাইডটা কি দেখা যাচ্ছে স্যাররা? একটু স্ক্রিনে দেখা যাচ্ছে? ওকে। তো আমার মনে হয় গতদিন আমরা একটা শব্দে একটু আটকে গিয়েছিলাম, রেট্রোস্পেকটিভ অ্যাপ্লিকেশন, রাইট? এই শব্দটা কি আমাদের পরে কি কেউ দেখেছি? স্যার আমি দেখেছিলাম, আমরা একটু দেখিয়ে দেই। আসলে এটার ঘটনাটা এরকমই। normally we will adjust our any kind of change. If we go for change our accounting policy, we will adjust everything from very beginning. রেট্রোস্পেকটিভ অ্যাপ্লিকেশনে বলছে যে আমরা যদি এরকম হয়, অ্যাকাউন্টিং পলিসির কারণে যে পরিবর্তনটা হচ্ছে বা যে ইফেক্টটা হবে, এইটা প্রথম থেকেই আপনাকে বা আমাকে বিবেচনা করতে হবে। এইটুকু আপনি ছোট্ট করে আমরা দেখিয়ে দিয়েছি, জাস্ট দেখুন। নিশ্চয়ই দেখা যাচ্ছে স্যার? আপনারা একটু পড়ে নিন, আমি যেটা বলতে চাচ্ছি এটাই হচ্ছে, দিস ইজ দ্য কনসেপ্ট অফ রেট্রোস্পেকটিভ অ্যাপ্লিকেশন। যে কারণে আমরা যে ভুল বা যে পরিবর্তনের ইফেক্টটা পড়েছে, নিশ্চয়ই আমরা খেয়াল করেছি গতদিন যে দুটো অঙ্ক করেছিলাম, আমরা প্রথম থেকেই তাকে বিবেচনা আনার চেষ্টা করেছি, রাইট? কেউ কিছু বলবেন স্যারেরা? হ্যালো স্যার, আপনারা কি দেখতে পাচ্ছেন এটা? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে ওকে, আমরা এটাই বলার চেষ্টা করেছি যে হোয়াট ইজ রেট্রোস্পেকটিভ অ্যাপ্লিকেশন। আমরা এটা বলার চেষ্টা করেছি যে আমাদের এফেক্টটা আমরা নরমালি উই উইল কনসিডার ফ্রম ভেরি বিগিনিং, এইটাই ওরা বলতে চাচ্ছে। আর্লিয়ার অর্থাৎ আবার এই সময়ের আগে থেকে, যেখান থেকে একে আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমাদের প্রায়র পিরিয়ড পর্যন্ত পুরো পিরিয়ডটাকেই অ্যাডজাস্টমেন্টে আসতে হয়। ওকে, and in this slide we have another mathematical problem. আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম, রেকর্ডিং ইন প্রগ্রেস, সেখানে আমরা যদি একটু দেখি কোথায় শেষ করেছিলাম, তারপরে থেকে একটা প্রবলেম আজকে আমরা দেখব, সেটা হলো প্রবলেম নাম্বার 3। আমরা এটা দেখেই আমরা স্লাইডটা তো মনে পেয়ে গেছেন স্যারেরা? জি স্যার, পেয়েছি। হ্যাঁ, ম্যাথ 3 একটু দেখুন। আমরা এটা দেখে আজকে আমাদের রেগুলার যে ক্লাসটা আছে সেখানে ঢুকবো। এইটা একটু দেখুন। Also it been taken from your text, just concept জানার জন্য। আবারও বলছি, এরকম একদম সিঙ্গেল অঙ্ক হিসাবে আপনাদের নাও আসতে পারে, তবে ধারণাটা রাখবো এই কারণে যদি কোনো অঙ্কের মধ্যে এ ধরনের কোনো পরিবর্তন বা ঘটনা ঘটে। ইন দিস প্রবলেম নর্মালি উই আর গোয়িং টু ট্রিট এনি কাইন্ড অফ এরর। একটু অঙ্কটা পড়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা যদি কোনো এরর হয়, আমরা এর আগে অ্যাকাউন্টিং পলিসি নিয়ে কথা বললাম, যদি আমরা কোনো ভুল করি, সেই ভুলের ক্ষেত্রে যে ঘটনা ঘটতে পারে সেটা আমরা দেখি। Hawaii Limited discovered that certain products that had been sold during 19, এটা একটু ভুল আছে, আমি ঠিক করে দিচ্ছি এখন, 19 হবে, were incorrectly included in inventory 31st December 28, টাকা 2500। যেটা আমরা ইন্টারমিডিয়েট অঙ্ক করেছি এরকম, যে বিক্রি করেছি বিক্রিত পণ্য, কিন্তু ভুল করে আমরা স্টকে রেখে দিয়েছি। এরকম আমরা ট্রিটমেন্ট পেয়েছি এর আগে ইন্টারমিডিয়েট অঙ্ক করার সময়, এইচএসসি পড়ার সময়, যে পণ্য বিক্রি করেছি কিন্তু সেইটা মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে। ওরা মানে তাই বলতে হচ্ছে। ওকে, তাহলে মজুদ পণ্য যদি থাকে, এটা যদি আমার 88 এর ক্লোজিং ইনভেন্টরি হয়, তাহলে নিশ্চয়ই 19 এর কি হবে? এটা বিগিনিং ইনভেন্টরি। বলুন তো। আমরা বলছি যে আমরা ইনভেন্টরি দেখিয়েছি কোথায়? 31 ডিসেম্বরের 18 সালের হলো আমরা এটাকে ক্লোজিং ইনভেন্টরি দেখিয়েছি। তাহলে 18 ক্লোজিং মানে সেটা কি 90 বিগিনিং এ ছিল?
জি স্যার। ওকে, তো ওখানে আমরা বলেছি ইনভেন্টরি বিক্রি হয়েছে কিন্তু ইনভেন্টরির মধ্যে দেখিয়ে দিয়েছি, তার মানে হলো 18 সালের মধ্যে ক্লোজিং ইনভেন্টরিতে 2500 টাকা বেশি আছে স্যারেরা। স্যার আরেকবার বলবেন? আগে বলবো, ওকে ফাইন। আমরা বলেছি যে আমরা পণ্য বিক্রি করেছি কিন্তু আমরা যারা অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি যারা কাজ করেছি আমরা ভুল করে বিক্রিত পণ্যের যে 2500 টাকা ওইটা ইনভেন্টরির মধ্যেই যোগ করে রেখেছি, তাই তারা বলছে না দেখুন তো, ইনকারেক্টলি ইনক্লুডেড ইন ইনভেন্টরি 31 ডিসেম্বর। তাহলে 2500 টাকার ইনভেন্টরি আমার তাহলে বেশি দেখানো, এটা তো বুঝতে পেরেছেন। জি স্যার। ক্লোজিং ইনভেন্টরি বেশি দেখানো, তো ক্লোজিং ইনভেন্টরি বেশি দেখালে কস্ট অফ সেলের পরে কি প্রভাব পড়েছে? কম দেখানো হয়েছে। কম দেখানো হয়েছে, তার মানে কিন্তু আমাকে এখন কি করতে হবে, কস্ট অফ সেল কে আমাকে রিএস্টেট করতে হবে, তার মানে এটাকে যোগ করে জায়গায় নিতে হবে নাকি স্যার? মনে করুন তো যোগ করে জায়গায় নেব, এবং এর কারণে আমার প্রফিটটা একটু হ্যাম্পার হবে না স্যার? এই 2500 টাকার কারণে কিছু একটা হবে মনে হয়। আচ্ছা জি স্যার। আচ্ছা, ঠিক ভাইস ভার্সা 19 বিবেচনা করুন তো, 19 যে কস্ট অফ সেল দেখানো আছে এর মধ্যে বিগিনিং ইনভেন্টরি আছে, আছে তো? এই 2500 টাকা এর মধ্যেও তো আছে। জি স্যার। আচ্ছা, এই 2500 টাকা যদি বিগিনিং ইনভেন্টরি বেশি দেখানো হয় তাহলে রিএস্টেট করতে গেলে এই 2500 টাকা এখান থেকে কি করব? বাদ দিতে হবে। বাদ দিতে হবে। তাহলে আমরা then we will get corrected gross profit or net profit, right? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদের এইটার কারণে আমার কস্ট অফ সেলে যখনই ধাক্কা পড়বে ওভারঅল ইনকাম স্টেটমেন্ট স্ট্রাকচার উইল বি চেঞ্জড, রাইট? দেন রিটার্ন আর্নিংস এটা ধাক্কা পড়বে। আমরা বলেছি 18তে ওপেনিং রিটার্ন আর্নিংস 11,200 টাকা ছিল, এইটা আবার ক্লোজিং এ যখন গেল এই 2500 টাকা এসে নিশ্চয়ই আমার এইখানে একটা ধাক্কা ফেলবে। এই ধাক্কাগুলো আমরা একটু বিবেচনা করে আমাকে বলেছে আপনি বা আমি এইটাকে একটু পাশাপাশি শো করে দেই। এ কম্পারেটিভ শুড অলসো বি প্রিপেয়ার্ড, এর অর্থ হলো আপনাকে পাশাপাশি 18 এবং 19-এর বিবেচনা দেখাতে হবে। আমরা মনে আলোচনা বুঝে ফেলেছি, এবার শুধু ওয়ার্কিংসটা বা সলিউশনটা দেখবো, দেন উইল গো ফর আওয়ার 2 ডে সেশন। দেখুন স্যার আমি একটু বুঝে নেই স্যার, এখানে বলতেছে 18তে, জি বলুন। ইনভেন্টরি যেটা বলতেছে যে 18তে জি বেশি দেখানো হয়েছে কি 18তে নাকি 19-এ? 18-র শেষের দিকে, 18-র এন্ডিং, তাহলে 18-র যেটা এন্ডিং হবে সেটা 19-এর বিগিনিং কিনা ইনভেন্টরি? জি। ওকে, থ্যাংক ইউ। তাহলে তাই যদি হয় তাহলে আমাদের তো দুই জায়গায় ঠিক করতে হবে, 18 সালও ঠিক করতে হবে, 19 সালও ঠিক করতে হবে। 18 থেকে যোগ হবে। এখন সেটা আপনি বিবেচনা করুন যে আপনি তো ওইটাকে বিয়োগ করে দেখিয়েছেন, বেশি দেখানো মানে কি কস্ট অফ গুডস সোল্ড, তাহলে আপনি যখন বের করেছেন ইনভেন্টরি বিয়োগ করেছেন, তাহলে দেখুন এখানে এই যে আচ্ছা, এটা দেখা যাচ্ছে কিনা স্যার? Assume the adjustment has no effect on the tax change. Okay. তাহলে আসুন এবার রিটার্ন আর্নিংস লিখে নিলাম। কারেকশন অফ এরর, 18-র ওপেনিং কি কারেকশন করার কোনো সুযোগ আছে? না স্যার। কারণ এর কারণ হলো 18-র যে প্রফিটের চেঞ্জটা শুধু পরে এসে অ্যাডজাস্ট হয়েই যাবে, কারণ এটা হলো 18-র বিগিনিং। 18-র বিগিনিং কোথা থেকে এসছে? কেম ফ্রম 17। আমাদের ভুল তো 17-তে নেই, ফলে আপনি যদি বলেন স্যার 19-এ যোগ কিছু করলেন, এখানে কেন করলেন না? এই জন্য আমরা কিন্তু 18-র কারেকশন নেই, 19-এ কিন্তু ওই 2500 টাকার কারেকশন। কি কারেকশন? ওই 2500 টাকার একটা গোলমাল এখানে, অর্থাৎ আমার প্রফিট ওইখানে বেশি হয়ে চলে আসছিল এর আগের বার, এখান থেকে 2500 টাকার প্রফিট বেশি হয়ে আসছিল।
কারণ আমরা জানি এই এন্ডিংটা যখন করেছি তখন 18 প্রফিট যোগ করেছিলাম, 18 এর সময় প্রফিট যেহেতু 2500 টাকা তো বেশি অবস্থায় এসেছিল, আমরা এই 2500 টাকে আবার মাইনাস করে ফেললাম। দিস ইজ আওয়ার অ্যাডজাস্টেড রিটেন আর্নিংস। তাহলে এইটা হবে আমাদের কারেক্টেড ফিগার প্রত্যেক বছরের জন্য। বুঝছি কিনা এইটুকু স্যার? জি স্যার। ওকে, এবার আমরা এবারের প্রফিটটা যোগ করে নিয়েছি। স্যার 18তে কারেকশন ইরোরটা আসলো না কেন? এই তো প্রশ্ন উত্তর। চেঞ্জ থ্যাংক ইন ইউ। ইকুইটিটা আরেকবার একটু বলবেন? শিওর শিওর স্যার, বলবো না কেন। আচ্ছা 18 এই ফিগারটা কোত্থেকে এসেছে? এইটুকু ওপেনিংটা স্যার এটা তো দেওয়া আছে। হ্যাঁ বুঝছি, তো এই ওপেনিংটা কোন সালের থেকে আসছিল স্যার? 17 স্যার ওটা 17 এন্ডিং। 17 এন্ডিং। ওকে, তা 17তে কোনো ভুল আছে? না। তাহলে 18 এটা তো ভুল নেই, এটা তো ঠিক অবস্থায় আছে, এর সঙ্গে তো অ্যাডজাস্ট করার কোনো প্রশ্নই আসছে না। 18 ভুলের কারণে প্রভাবটা পড়েছে 19 এসে। হ্যাঁ স্যার, 18 ভুল করার কারণে সেই প্রভাবটা 19 বিগিনিং এ এসে পড়েছে। স্যার আমি কস্ট অফ সেলসটা ক্লিয়ার হতে পারিনি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার 18তে ইনভেন্টরি যোগ করলাম, ঠিক আছে, কস্ট অফ সেলস কম দেখানো ছিল, আচ্ছা 19 এসে বাদ দিলাম কেন? তা 18 এন্ডিংটা আপনার 19 এসে বিগিনিং হয়েছিল না স্যার? আপনি যদি কস্ট অফ সেলের কাঠামো দেখেন, বিগিনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস এন্ডিং। স্যার জি স্যার। জি স্যার। মাইনাস হবে। এখন প্রভাবটা খেয়াল করতে হবে। তাহলে 18তে ওখানে যোগ হওয়া মানে এন্ডিংটা যত বেশি হয় কস্ট অফ সেল কমিয়ে রাখা আছে, ওই জন্য যোগ করে আমি জায়গায় এসেছি। আর বিগিনিং বেশি হওয়া, বিগিনিং তো যোগ হয়েই আছে, তাহলে বিগিনিং যদি আরো বেশি যোগ থাকে, আমি যদি 2500 কে ডিডাক্ট করি তাহলে ও রিস্টেট হয়ে যাবে। বুঝতে পারছেন? উল্টা হিসাব হবে, ক্লোজিং এর জন্য যেটা হবে বিগিনিং তার রিভার্স এন্ট্রি হবে। তাহলে আমি যাকে যিনি উত্তর করেছিলেন বা সরি প্রশ্ন রেখেছিলেন যে স্যার 18তে রিস্টেট কেন করলেন না এখানে, কারণ 18 কোনো ভুল, 18 ভুলের প্রভাবটা তো 19 এ এসে পড়বে। 18 যদি কোনো ভুল ত্রুটির গোলমাল হয় 19 শুরুতে পড়বে, দেখুন মানে 18 শেষে যদি বলি, এই 18 শেষে, 18 শেষে আমরা 25 নিয়ে শুরু করে বলেছি, এর মধ্যে 2500 টাকা ভুল অবস্থায় আছে, সেই 2500 কে আমরা ঠিক করে নিয়ে রিস্টেট করে নিয়েছি 22,500, আর এটা রিস্টেট হলো। এবার চলতি বছরের লাভ যোগ করলাম, দেন উই উইল গেট আওয়ার ফাইনাল রিটেন আর্নিংস এন্ডিং ব্যালেন্স। যিনি প্রশ্ন করেছিলেন ক্লিয়ার হয়েছে মনে হয় 18 আর 19 ব্যাপারটা, আশা করি ক্লিয়ার হবে। আপনি বাসায় আপনার কর্নার থেকে আরেকবার দেখবেন, আমাদের সামনে যদি না বুঝে বললেও বলে ফেলেছেন, এজন্য ধন্যবাদ, আর বুঝলে আরো একবার ধন্যবাদ। নাও উই আর going to end this session, that is our slide number 21. কোনো কোশ্চেন থাকলে আজকে আর করবেন না, আশা করি পরের দিন আমি বলতে পারবো। আজকে আমি একটু পরেরটা চলে যাব, এটাকে আমি বের হয়ে যাচ্ছি। Now we are going to present our today's session. Welcome to this online class, everyone. And me, Sheikh Ziaul Islam, with revenue recognition with you for next almost 1 hour. Asha kori, I hope you will enjoy the class. Text maybe this revenue recognition in your text, chapter number, anyone? 12. Okay, thank you. In chapter 12 normally consists of this revenue recognition, and this revenue recognition IS কত আছে একটু বলুন তো, আমার মনে নেই এই মুহূর্তে। IS 18. Normally IS 18 describes or gives outline regarding this revenue recognition. And what is definition of revenue recognition? Anyone can explain? Revenue recognition, normally in our accounting period, what amount of revenue we will consider? সহজ কথা হলো, আমি আমাদের যে অ্যাকাউন্টিং পিরিয়ডে আছি সেই পিরিয়ডে কতটুকুন আয় আমরা হিসাবে নিব। সহজ কথায় আমরা আয় হয়তো হাতে পেতে পারি অথবা অতীতের আয় থাকতে পারে, বাট রেভিনিউ কতটুকু আয়কে আমরা আমাদের হিসাবে অন্তর্ভুক্ত করব। এবং এই ক্ষেত্রে আমরা যেমন একটা ম্যাচিং প্রিন্সিপাল বলেছিলাম কোনো কালে, মনে হয় স্যার, মনে পড়ে কিনা? ম্যাচিং প্রিন্সিপাল মনে আছে? ম্যাচিং নরমালি
কস্ট অ্যান্ড রেভিনিউ উইল বি ম্যাচড উইথ ইচ আদার, অর্থাৎ যে টাইমের কস্ট সেই টাইমেরই রেভিনিউ। আপনি বিপরীতে ভাবুন, যে টাইমের রেভিনিউ বা যে পিরিয়ডের রেভিনিউ সেই পিরিয়ডেরই কস্টকে আপনার বিবেচনা করতে হবে, রাইট? এরকম একটা বিবেচনা ছিল মনে হয় স্যার। আর নরমালি আমরা এখানে কনসিডার করি IAS 18, আমরা রেভিনিউ বলতে 3 ধরনের ঘটনা এখানে আমরা বিবেচনা করি: সেল অফ গুডস, রেন্ডারিং অফ সার্ভিস, অ্যান্ড অ্যানাদার সাম ইন্টারেস্ট, রয়্যালটিজ অ্যান্ড ডিভিডেন্ড। আমরা দেখি আজকে আমরা কি কি পড়ব বা দেখবো। অ্যান্ড ইন later we will go for mathematical problem. And something about এই IAS 18 খুব সংক্ষেপে একটু পড়ে নেন আপনারা। এটা আসলে থিওরির জন্য এমনি দিলাম আপনারা জানার জন্য, কখন শুরু হয়েছিল, কখন শেষ হলো, কখন আবার স্টার্ট হলো, এরকমই। And IAS 18টা বলছে superseded IFRS 15, revenue from contract with customer। এই একটা ঘটনা, কন্ট্রাক্ট। আচ্ছা, কন্ট্রাক্ট ধারণা আছে আপনাদের স্যার? কন্ট্রাক্ট স্যার নাম শুনেছেন? কন্ট্রাক্ট নাম শুনেছি মনে আমরা স্যার, এবং এটা খুব পরিচিত শব্দ, কন্ট্রাক্টর, কন্ট্রাক্ট। স্যার 18টা কি IFRS 15 এর রূপান্তর হইছে? হ্যাঁ হ্যাঁ, তাই বলছে ওরা এখন। IAS 18 কিন্তু এখন সুপারসিডেড বাই IFRS 15। তাহলে কি এখন আর IAS 18 নামে কিছু নাই? হ্যাঁ, এখন আর নাই, থাকবে না। এখন থাকবে না, ঠিক আছে স্যার? তাহলে স্যার কিন্তু বললে ক্ষতি নেই। হ্যাঁ বলেন স্যার, বলুন। যে 41টা IAS আছে ওখান থেকে IAS 18টা কি টোটালি বাদ দিয়ে দেয়? জি জি, ওটা লিখছে কি দেখুন, বলছে নাও 29 IAS আর ওয়ার্কিং। যখন আমরা পড়াই বা পড়ি আমরা বলি আউট অফ 41, 29 IAS আর ওয়ার্কিং উইথ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, রাইট? দেখবেন আমরা লিখি কিন্তু ওখানে দেখবেন ইয়ে করা। আপনি কি ইয়ে দেখছেন কোন সময়, সিনেমা দেখেন টিভিতে বা এমনি বাইরে কোথাও গেলে? জি স্যার, প্রচুর সিনেমা। আচ্ছা, সিনেমাও লাগবে না, খেলা জগতে আসুন। যে প্লেয়ারটা আউট হয় তাকে সাদা কালো দিয়ে দেখায় নাকি? সাদা কালো দেখায় না? যে আউট হয়ে যায় তাকে আর রঙিন দেখায় না। সিনেমায় যখন অতীতের কিছু দেখায় তখন দেখবেন সাদা কালো করে দেয় রঙিন সিনেমার মধ্যে। তো আপনি যখন এই IAS গুলো খেয়াল করবেন, একটা লিস্ট আছে, ওই লিস্টে যেগুলো সুপারসিডেড হয়ে গেছে ওদেরকে একটা ডিম কালার করে দেওয়া হয়েছে। একটু খেয়াল করবেন এগুলো, আমরা মনে হয় দেখিয়েছিলাম কোন স্লাইডে আমি। যাই হোক, আপাতত 8 এবং এই 15 সেম থিং ধরে নেন। এখন আমরা মানে প্রেজেন্টলি উই আর কনসিডারিং IFRS 15। IAS 18 হলো আমাদের সাবেক নাম, IAS 15 হলো আমাদের আধুনিক নাম। ওকে, একটু মনে রাখবেন শুধু। And now what is the objective of IAS 18? আপনি এইভাবে ভাবুন, যেহেতু আমরা একটু আগে মানে 3টা লাইন ওখানে বলেছি। নাম্বার 1 কি মনে পড়ে? 3টা লাইন ওখানে ছিল। সেলস অফ গুডস বলেছি, সেকেন্ড ওয়ান রেন্ডারিং সার্ভিস, এরপরে বলেছি ইন্টারেস্ট বা রয়্যালটি, এই ধরনের ইনকাম। ঠিক অবজেক্টিভ অফ IAS 18 বলছে ইট গিভস গাইডলাইন। নরমালি এটা কিছু প্রেসক্রিপশন দেয় হাউ ইউ ক্যালকুলেট অর ট্রিট ইউর রেভিনিউ, and this revenue arise from various transaction. What types of transaction? Normally there are free or for 3 বলি আমরা, মূলত সেল অফ গুডস, রেন্ডারিং সার্ভিস এন্ড দ্য ইন্টারেস্ট অর রেন্টাল ইনকাম। যেমন আমরা ইন্টারেস্ট বলি, কখনো ডিভিডেন্ড বলি, তাই তো স্যার? ইন্টারেস্ট কখন বলি? নরমালি আমাদের ডিভেঞ্চারের ক্ষেত্রে ইন্টারেস্ট ব্যবহার করি। when we go for our investment in stock তখন আমরা ডিভিডেন্ড বলি। এবং এখানে একটা বাড়তি মনে এসছে রেন্টাল ইনকাম। যখন আমরা লিজিং এ যাই তখন শব্দটা ব্যবহার করা হয় রেন্টাল, ভাড়া দেই যখন, নাকি স্যার? রেন্টাল কখন বলা হয়? যেমন আমরা যখন বাড়ি ভাড়া দিচ্ছি দেখবেন রেন্টাল বলি আমরা, যখন আমি জমি ভাড়া দিচ্ছি রেন্টাল বলছি। ওকে, তাহলে নরমালি একদম ভেরি সিম্পল, IAS 8 gives guideline for treating your or accounting treatment of various income like sale of goods, rendering service and interest or dividend or royalty. আবারও বলি, পরীক্ষায় আপনি ঠিক উভয় এইভাবে লিখতে পারবেন না, আপনার মতো করে একটু মনে রাখবেন, তাতেই চলবে আশা করি। And what are the scope? Scope means area. What area these IAS works? চালাকি আর কিছুই না, ওই যে আপনারা নিচে এর আগে কয়টা ইভেন্ট বলেছেন আপনি ওইগুলোই বলে দেন, শুধু 3টে, ওই 3টে আপনি লিখে দেন, এটা আর বললাম না, ঠিক আছে? চালাকিটা দেখুন,
ওখানে আপনি যা বলে আসছেন সেটা এখানে লিখে দেন। These are the various areas that IS works. এই এরিয়াতে গুলোতেই IS কাজ করে। And now revenue বলতে আমরা আসলে কি বুঝি? In this standard, this standard gives a definition of revenue. দেখুন তো কি বলেছে ওরা আপনাকে, চালাকিটা খেয়াল করছেন? ওই আগের ওই অবজেক্টিভে যে কথাগুলো বলেছে সেইটাই একটু বাড়তি বলেছে। এটা ওয়ান কাইন্ড অফ, এটা ইনফ্লো, আওয়ার ইকোনমিক বেনিফিট ইনফ্লো মেইনলি। And the form of benefit দেখেন ক্যাশ আকারে পেতে পারি, রিসিভেবল মানে যখন বাকিতে বিক্রি করা হয়, এরকম হয় না? এই জন্য ওরা বেনিফিটের ব্র্যাকেটে নাম ব্যবহার করেছে। নরমালি গ্রস or revenue, normally any kind of economic benefit, and these benefits are normally come from, these benefits have been come from কোথা থেকে এসছে বা আসে? ওই তিনটা আইটেম নাকি? দেখেন তো স্যারেরা একটু দেখছেন? জি স্যার। এই জন্য মুখস্থ করার সময় চিন্তা করবেন, কষ্ট কমে যাবে। And how you will measure this revenue, কি করে মেজার করবেন তার কিছু গাইডলাইন করেছে দেখুন। কোন পয়েন্টের সমস্যা হলে বলবেন, আমি লিখে দিয়েছি, আপনারা একটু দেখেন সুন্দর করেই। ফেয়ার ভ্যালুতেই, অর্থাৎ ন্যায্য মূল্যে আমরা তাকে মেজার করি। এবং এখানে একটা এক্সট্রা কথা বলেছে, নরমালি এটা কি বলেছে, যে আমরা যে বিনিময় হিসেবে বলি, বিনিময় যদি করেন, কোনো এক্সচেঞ্জ করেন, সার্ভিস সিমিলার নেচার ভ্যালু, সরি চলে গেল কেন, হ্যাঁ, যে বলছে যে আপনি যদি বিনিময়কে আপনি কখনো রেভিনিউ হিসাবে ট্রিট করতে পারবেন না। এখানে যেটা বলা হচ্ছে এক্সচেঞ্জ, এটা ডিসিমিলার আইটেম হতে হয়। আপনার রেভিনিউ যখন আর্ন হয় এটা ডিসিমিলার হয়। যেমন আপনি যখন when we are going for selling any kind of say food, then you will get money, নাকি? আপনি এরকম কি হয়, ফুড দিয়ে ফুড নিচ্ছেন, যেটা বিনিময় প্রথা ছিল আগে আমাদের, আমরা যখন ইকোনমিক্স পড়েছি, আপনি গরুর বদলে ধান পাচ্ছেন, একসময় পড়েছেন এটা ইকোনমিক্সে? জি স্যার। ধান দিয়ে পাট বিনিময় হচ্ছে, এটা কিন্তু হবে না। এখনকার কাউন্সিলে বলছে, এটা বলেছে বাড়তি হিসাবে বলেছে যে আপনি এক্সচেঞ্জ বললে হবে না, এটা এক্সচেঞ্জ হবে বাট ডিসিমিলার আইটেম। দেখুন খেয়াল করে, সিমিলার আইটেম এক্সচেঞ্জ হলে সেটা কখনো রেভিনিউ হবে না। আমাকে রেভিনিউ হতে গেলে ইট মাস্ট বি ডিসিমিলার আইটেম। দেখছেন, এইটুকু মনে রাখবেন শুধু। স্যার তাহলে শুরুর লাইনে ব্র্যাকেটে আছে ক্যাশ, রিসিভেবলস, আদার অ্যাসেটস। এখানে আদার অ্যাসেটস বলতে আদার ঠিক অন্য জিনিস হচ্ছে না। যেমন আপনি যখন সে কিভাবে উদাহরণটা দিব বলুন, একটু চিন্তা করে বলি। আদার অ্যাসেট আপনি কিভাবে দিবেন? আদার অ্যাসেট কিভাবে দেয়া যায় বলুন তো একটু আপনাকে। একজন একটু হেল্প করবেন তো স্যার, রেভিনিউ আদার অ্যাসেট হিসেবে কিভাবে আসতে পারে? স্যার গেইন গুলো কি হবে? গেইন কি অ্যাসেট হিসাবে থাকে? আপনি যখন দেখাচ্ছি আমরা যখন স্টক, ওটা তো আসলে ইয়ে হয় না, যখন আমরা স্টকের বিনিময়ে, তখন তো ফিনান্স হয়ে গেল। যখন বিল্ডিং পারচেজ করছি আমরা, বিল্ডিং পারচেজ করি আমরা ওইটাকে, আচ্ছা আমরা যিনি বলছেন, আমি দেখি পরের দিন আমি এই গল্পটা আপনাকে দিতে পারি কিনা একটা এক্সাম্পল সহ। ঠিক আছে স্যার, আমাকে একটু সময় দিবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আমি এখন চিন্তা করলে আমার মুখস্থ জিনিস সব নষ্ট হয়ে যাবে গো, চিন্তা করলে বের করতে পারেন। থ্যাংক ইউ স্যার, সো কাইন্ড অফ ইউ। আপনারা আসলে সবাই ভালো, দয়া করেন এত সুন্দর করে। যদি বলতেন স্যার না ছাড়ছি না আপনাকে। ওকে, আমরা একটু আগায় যাই স্যার। এন্ড নাও রিকগনিশন অফ রেভিনিউ, যেটা আমরা মূল যাচ্ছি, যে আমরা অঙ্কের মধ্যে যখন পাচ্ছি কিভাবে রিকগনিশন দিচ্ছি, একটু দেখি আমরা কিভাবে রিকগনিশন দিই। দেখেন এখন রিকগনিশনটা কিভাবে হতে পারে, এখানে কিন্তু কোনো ব্যাখ্যা লেখা নেই। এখানে বলছে যে ফ্রেমওয়ার্কে হাউ উই গিভ রিকগনিশন। পরীক্ষার সময় আপনি এতটুকু না লিখলেও চলবে, আপনি সরাসরি ক্রাইটেরিয়াতে চলে যাবেন। নাম্বার 1,
নাম্বার 1 রিকগনিশন হতে গেলে কি কি বৈশিষ্ট্য হতে হবে? নাম্বার অফ, এটা মনে হয় আমরা প্রথম একটা লেকচারে কথা বলেছিলাম, প্রথম দিন আমাদের বেসিক ক্লাস যখন ছিল ফ্রেমওয়ার্কে, এটা আমার একটা ইকোনমিক বেনিফিট অ্যাসোসিয়েট থাকবে এর মধ্যে, তাই না? এবং এটা ফ্লো টু দ্য এন্টিটি, আমার এই বেনিফিটটা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে আসতে হবে, কারণ আমি যখন রেভিনিউ পাবো তখন ফ্লোটা বাইরে যায় না, যখন আমি কস্ট চলে যায় তখন আমার ফ্লোটা বাইরে যায়। রেভিনিউর ফ্লো কোথায় আসে? ভিতরে আসে না স্যার? জি স্যার। ওকে, এইটা বলার চেষ্টা করেছে। এন্ড ইট মেজারেবল মনে হয় আপনার, এটাকে দেখুন, এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম, এখন আমার মনে পড়ে গেছে যে রেভিনিউ ক্যান বি মেজার্ড উইথ রিলায়েবিলিটি, আমরা সুন্দর করে একে মেজার করতে পারবো। তাহলে মূল থিম হচ্ছে দুইটা, এত কথার মধ্যে সার কথা দুইটা, ইট হ্যাজ সাম ইকোনমিক বেনিফিট এন্ড দিস বেনিফিট উইল কাম টু দ্য এন্টিটি, এন্ড দ্য সেকেন্ড ওয়ান, দিস রেভিনিউ ক্যান বি মেজার্ড। এবং এছাড়া আপনার আরো কিছু গাইডেন্স স্পেসিফিক ক্যাটাগরিতে দিয়েছে, যেটা আমরা কাজে লাগাই কিছু ক্ষেত্রে। শুধু পড়ে দেখুন, আমি ব্যাখ্যায় যাব না, শুধু পড়ে দেখুন যে ওইটাকে আবার, সরি কোশ্চেনের আনসার খুঁজতেছিলাম যে স্যার বলুন। রেভিনিউ রিকগনিশনের ক্রাইটেরিয়া গুলা কি, আচ্ছা আচ্ছা আচ্ছা, কখন আমরা এটাকে রেভিনিউ হিসাবে বুক করব? ওই সেইটা এখন আসছে যে ওয়ান আফটার অ্যানাদার। আমরা মনে হয় এর আগে বললাম আমরা নরমালি দেয়ার আর 3 এরিয়াজ উই কনসিডার আওয়ার রেভিনিউ, সেল অফ গুডস, এবং আমরা এখন ওয়ান আফটার অ্যানাদার যাবো যে আমি আসলে কতটুকুন। যেমন আমরা যারা কন্ট্রাক্ট কাজ করেছি জানেন যে একটা কন্ট্রাক্ট 3 বছর হলে আমরা 3 বছরের রেভিনিউ কি একবারেই চার্জ করব না প্রত্যেক বছরে ভাগ করব? আপনি মনে হয় রিকগনিশন চাচ্ছেন বা সিস্টেম গুলো, আমরা ওইটা একটু যাবো স্যার, ওয়ান আফটার অ্যানাদার। হ্যাঁ, মনে হয় আপনি যেটা এটাই শুনতে চাচ্ছেন কিনা স্যার একটু? মানে আমি যদি কাউকে প্রোডাক্ট সেল করি, আমি কি সাথে সাথে এটাকে রেভিনিউ হিসাবে বুক করতে পারবো? হ্যাঁ, প্রোডাক্ট সেল করে সাথে সাথে, এই যে এখনই লিখছি, দেখি আপনি দেখি এখনই দেখুন কি লিখছি আমরা। সেল অফ গুডস কে আপনি তখনই রেভিনিউ ধরতে পারবেন যদি নিচের ক্রাইটেরিয়া ফুলফিল করে। আপনার উত্তর এখনই পেয়ে যাবেন, দেখুন আমরা কিন্তু এখানে কোনো উত্তর বলিনি, আমরা বলেছি সেল অফ গুডস শুড বি রিকগনাইজড when all of the following criteria have been satisfied. What are they? দেখুন এক এক করে। নাম্বার 1, আপনি যদি আপনার প্রোডাক্টের ঝুঁকি এবং মালিকানা দিয়ে দেন, খেয়াল করেন, আপনি মনে এটা শুনতে চাইছেন স্যার? আপনি টাকা পেয়েছেন কি পাননি সেটা বাকির হিসাব, ওটা সঙ্গে হিসাব না। আপনি যদি তাকে আপনার তার ঝুঁকি, ওই যে দোকান থেকে যখন আপনি কোনো বৈদ্যুতিক জিনিস ইদানিং কেনেন, বলে দেয় মনে হয় দোকানদার যে ভাই বা স্যার কোনো গ্যারান্টি নেই, আপনি এই যে হাতে নিলেন না, এখানে এখন পড়ে গেলে বা নিয়ে গেলে সব নষ্ট হলে আপনার, বলে কিনা স্যার? জি জি। দোকান থেকে বের হবেন স্যার, এই লাইটটার গ্যারান্টি নাই, আছে? তাহলে বলছি যে আপনি যখনই সিগনিফিকেন্ট রিস্ক এবং রিওয়ার্ডশিপ, অর্থাৎ আপনার যে ওনারশিপটা দিয়ে দিল যখন, আপনি তখনই সে কিন্তু তার রেভিনিউটাকে খাতায় তুলতে পারবে, সমস্যা নাই। একটা উত্তর পেয়েছেন, আরো আছে দেখুন। বাট কিছু ক্ষেত্রে কিন্তু তারা আপনার ইফেক্টিভ, একটু খেয়াল করে দেখুন, the seller retains neither continuing managerial involvement to the degree usually associated. যেমন আমরা যারা প্রফেশনাল কাজ করি, অনেক সময় বলে দেয় যে আপনার এই পণ্যটা কি বলে ওটাকে, আপনার ইয়ে নেই না, হঠাৎ বলে যাচ্ছি গো, পণ্যে জানি গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হয় না স্যার? সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস গ্যারান্টি দেওয়া হয় স্যার? হ্যাঁ, পণ্যের ক্ষেত্রে আমরা কি ওয়ারেন্টি গ্যারান্টি দেই? জি স্যার, সেলস আফটার সার্ভিস স্যার। হ্যাঁ, আফটার সেল সার্ভিস দেই। জি স্যার। এবং এটার জন্য কিন্তু আলাদা অঙ্ক আমরা তৈরি করি, এটাকে আমরা প্রভিশন দেই। ও বাবা, শব্দ আসছে। এই কথা বলছি, যদি এমন হয়, এমন কোনো শর্ত না থাকে, neither any managerial involvement or nor effective control over the goods, অর্থাৎ আপনার যদি এই ধরনের কোনো ঘটনা না থাকে তখনই আপনি তাকে রিকগনিশন দিয়ে দিবেন, আপনার ঝামেলা নেই। কিন্তু যখনই দেখবেন আমরা এরকম করে, আমি যখন ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে, একটা প্রভিশন রেখে দিতে হয় আয়ের বিপরীতে, এটার অঙ্ক আমরা করে থাকি। এবং ওইটা পরবর্তীতে আস্তে আস্তে পরবর্তী 1 বছর বা 2 বছরে আমাকে ওইটাকে যখন খরচ হয় তখন জার্নাল এন্ট্রি প্লেস করে করে অ্যাডজাস্ট করতে হয়। আশা করি এরপরটা দেখুন একটু। তার মানে এইটুকু হচ্ছে নতুন বললাম, একটু মনে হয় যদি এমন হয় আপনার কোনো কন্ট্রোল বা না থাকে বা ম্যানেজারাল ইনভলভমেন্ট আর না লাগে, সেক্ষেত্রে আপনি সহজেই পুরোটাকে রেভিনিউ হিসাবে ট্রিট করে ফেলতে পারেন। এবং রেভিনিউ গণনা, এটা কিন্তু নর্মাল পয়েন্ট, দেখুন চালাকিটা, এটা একদম একটা ইয়ে পয়েন্ট, ন্যাচারাল পয়েন্ট, এটা সবসময়।
তার মানে দেখুন এই দুটো কিন্তু আমরা একটু আগে যা বললাম মেইন পয়েন্টের রেভিনিউ রিকগনিশনে সেই দুটো আছে, বাড়তি শুধু এইটুকুন ট্রান্সফার্ড। তাহলে সহজ কথা হলো যখন আপনি আপনার প্রোডাক্টের ঝুঁকি এবং মালিকানা ট্রান্সফার করে দিবেন সেই মুহূর্তে আপনি রেভিনিউ লিখতে পারবেন। আপনারা কি ইনস্টলমেন্টের অঙ্ক করেছেন? হায়ার পারচেজ ইনস্টলমেন্ট, হায়ার পারচেজ ইনস্টলমেন্ট। আচ্ছা অঙ্ক দরকার নেই, আপনি প্রোডাক্ট ইনস্টলমেন্টে প্রোডাক্ট কিনেছেন কখনো? ইনস্টলমেন্টে প্রোডাক্ট কিনেছেন? প্রোডাক্ট কিনি নাই, বাট এই ধরনের সার্ভিস গুলা দেখছি। ও আপনি দেখছেন, আপনি কেনেন না কেন? আপনি জান না কেন ইনস্টলমেন্টে কিনতে? তেমন প্রয়োজন হয় নাই। ওয়াল্লাহ, থ্যাংক ইউ। বয়স কত স্যার? 32। তার সময় আছে এখনো গো। স্যার ওই প্রোডাক্ট গুলোতে এক্সট্রা কিছু সার্ভিস চার্জ, ইন্টারেস্ট রিলেটেড। হ্যাঁ, গোলাম রাসেল ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, এখন আমি যদি দেখি যে আমার ইন্টারেস্টের থেকে আমার ভ্যালু যদি বেশি হয়, যেমন আপনারা জ্ঞাতার্থে বলি, আমার ঘরে আমি যা কিছু করেছি যদি দেখেন টেকেন বা শোনেন কেউ, আমার একমাত্র আমার ওই কি বলে বেটার হাফ ছাড়া বাকি সবই কিস্তিতে হয়েছে। কেন বলুন তো ভাই? কিছু জি স্যার, কিছু সুবিধাও আছে। হ্যাঁ অবশ্যই, এই ক্ষেত্রে হয় কি আমার নরমালি ডাজ নট রিকোয়ার হিউজ ইনভেস্টমেন্ট, রাইট? তো এই ক্ষেত্রে যে অ্যাকাউন্টিং হয় তখন আমরা দেখবো যে আমার যখন এই ইনস্টলমেন্টে হয় তখন যারা আমাদেরকে বিক্রি করছে তারা আমার পুরোটাকে রেভিনিউ দেখায় না, যখন যেটা আয় করে আমার কাছ থেকে আমি যে মাসে বা যে বছরে দিব ওইটাকে ওরা রিকগনিশন দেয়। ঠিক আছে স্যার, এরকম একটা ব্যাপার আছে এর মধ্যে আর কি। তার মানে কি প্রোডাক্টটা কিন্তু তখন ঝুঁকি ওদের কাছে রয়ে যায়। এবং আমরা এটা আমাদের সময় ছিল, এই অ্যাকাউন্টিং এ অঙ্ক ছিল হায়ার পারচেজ এন্ড ইনস্টলমেন্ট। আমি জানি না আপনাদের সময় আছে কিনা, আমাদের সময় ছিল। যাই হোক, এটা আমরা থিওরি পড়ে নিব, একটু পরে অঙ্কে যাব, তখন একটু ক্লিয়ার হবে আশা করি। আচ্ছা, একটা শেষে ছিল এটা, এটা একটু পড়ে নিন, সব লাগছে না আমাদের, অঙ্কে যাব। রেন্ডারিং অফ সার্ভিস, সার্ভিসের ক্ষেত্রে আপনি কি করে কাজ করবেন? নাম্বার 1, আপনার সার্ভিসের দিস অ্যামাউন্ট ক্যান বি মেজার্ড রিলায়েবলি, প্রথম শব্দ। নাম্বার 2, ইকোনমিক বেনিফিট সেলারের কাছে আসবে না। আপনি এই যে আমার সেবা পাচ্ছে, যারা যখন পাচ্ছে, ধর আমার কথাই ভাবুন, আমার সেবা ইনস্টিটিউট পাচ্ছে না, বলুন তো? সেবা পাচ্ছে, বেনিফিটটা যাচ্ছে কোথায় তাহলে? জি স্যার। তাহলে সেলারের কাছে যাচ্ছে, ইনস্টিটিউট আমার কাছে, আমি আমার সেবা বিক্রি করছি, তাহলে আমি বিনিময়ে কিন্তু আমার কিছু বেনিফিট হচ্ছে না স্যার? বলুন তো জি স্যার। কি বেনিফিট হবে? I will surely I will get something. ওকে, তা কখন মেজার করব জানেন? এই যে আমি আজকে ক্লাসে বসছি, এখনো তো মেজার করছি না, কেন বলুন তো? স্যার ক্লাসগুলো শেষ হয়ে গেলে? ইয়েস ইয়েস, আপনার আমি আজকে বসে খাতা লিখবো না, যে আমি শুধু লিখি হলো এই ক্লাসটা করেছি, বুঝছেন না? আসলে এটাই রিকগনিশন হয়ে গেল। I will get my remuneration after completing all of these classes, right? ওকে, তাহলে আমার কি হচ্ছে, এটা আমার বেনিফিট আসছে সার্ভিসের। বাট একটা শব্দ আমরা পাবো, স্টেজ অফ কমপ্লিশন। স্টেজ অফ যেমন যদি এমন হয় যে কন্ট্রাক্টের ক্ষেত্রে ভাবুন তো, যখন লং টার্ম কন্ট্রাক্ট হয়, ধরুন পদ্মা ব্রিজের কথা ভাবুন তো, এটা কি 1 বছর 2 বছরে শেষ হলো? না স্যার। না স্যার, নরমালি ইট ইজ রিকোয়ারিং সেভারাল ইয়ার্স। বা একটা আপনি আপনার যেটা একটা অফিস বিল্ডিং আমরা কন্ট্রাক্ট দিয়ে বলি ভাই 5 বছরে শেষ করে দেন, তো 5 বছরে ওই ভদ্রলোকই 5 বছরের শেষে গিয়ে তার টাকাটাকে রেভিনিউ দেখাবে না স্যার, এটা তো এই যে স্টেজ বাই স্টেজ, এটা একটা মেথড আছে, স্টেজ অফ কমপ্লিশন। তার মানে যে যত বছর কাজ করেছে সেই পরিমাণটাকে সে রিকগনিশন দিতে পারে। আমি যদি 5 বছর রিকগনিশন একবারে দিব না, আমরা স্টেপ বাই স্টেপ অর ইয়ার বেসিসে, যে স্টেজ অফ কমপ্লিশন, দ্যাট ইজ আপনি হাউ মাচ ওয়ার্কস আর কমপ্লিটেড, যত পরিমাণ কাজ আপনি করেছেন সেই পরিমাণ আয় আপনি শো করবেন। আমরা যাচ্ছি একটু পরে এটা অঙ্ক নিয়ে এরপরেই। এবং পাশাপাশি ওই যে ম্যাচিং কনসেপ্ট কিন্তু আমরা বারবার বলছি, রেভিনিউ যে সময় হবে সেই সময়ের কস্টটাকেও আপনাকে বিবেচনায়, অর্থাৎ যে টাইমে জন্য আপনি কস্ট মেজার করতে পারবেন সেই টাইমের জন্য আপনি রেভিনিউ রিকগনিশন দিবেন। দিস ইজ ম্যাচিং কনসেপ্ট। আর এটাই বেশি কথা, এত লেখার দরকার নাই, এত বোঝানো। মেইন গুলো আমি একটু হাইলাইট আলাদাভাবে করেছি। ইন্টারেস্ট রয়্যালটি আপনারা দেখুন একই স্টাইলেই কিভাবে দেখাবেন। নাম্বার 1, এই একটা কি আছে, ইউজিং দা ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড। এই মেথডটা আমরা এখন বলবো না। নরমালি ইন্টারেস্ট যখন ক্যালকুলেশন করা হয়
আপনি কি টাইম ভ্যালু অফ মানি অঙ্ক করেছেন? জি স্যার। ওখানে দেখবেন কিছু নিয়ম কারণ আমরা বলি ইন্টারেস্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এইটা IAS 39 আবার এই ব্যাখ্যা দিয়েছে কিভাবে বের করবেন। তার মানে ওই আপনি ইচ্ছা মতো ইন্টারেস্ট বের করলে হবে না, ওইটা সিস্টেম আছে। এবং আমরা নিশ্চয়ই এই নামটা শুনেছি, ইফেক্টিভ ইন্টারেস্ট নাম শুনেছি কোথাও মনে হয়। জি স্যার। ওইটা ওই সময় আমরা যদি কখনো সুযোগ হয় বলবো, এখন বলবো না। রয়্যালটি সম্বন্ধে ধারণা আছে আপনাদের? রয়্যালটি জি স্যার আছে কিছু। একটু বলবেন একটু। যেমন যারা বুক লিখে, জি জি জি, পরবর্তীতে তারা এই বইটা যতবার রিপ্রিন্ট হয়, ওকে ওকে, 10 বছর যদি সত্যটা যতবার print হ্যাঁ হতে থাকে। সত্যটা লেখকের থাকে, তখন ইন রিটার্ন দ্য রাইটার উইল গেট সামথিং ফর এভরি বুক, রাইট? জি ওকে, যেমন আপনি দেখেন, আপনি আমাদের এখন যে ক্যালকুলেটর ব্যবহার করি, ক্যাসিও, এই ক্যাসিও কি এখন সে জাপানের আছে বাজারে? এখন যেটা পাই জাপানের, বলুন তো? না, আপনি দেখবেন লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া, এরপরে লেখা থাকে আন্ডার দ্য লাইসেন্স অফ টোকিও জাপান। তো ওদের সাথে কন্ট্রাক্ট আছে যে ওই ইন্দোনেশিয়া যারা করছে তারা জাপানকে বলছে যে আমি আপনার এই নামটা দিয়ে বের করব, এভরি ক্যালকুলেটর ইউ উইল গেট $1, সে $1, দিস ইজ রয়্যালটি। তাই তো স্যার, এরকম না ব্যাপারটা? ওকে, জি স্যার। ওখানে বলছে এটা অ্যাক্রুয়াল বেসিসে যায়, ওটা অ্যাক্রুয়াল বেসিসে করা হয়, যেহেতু ওটাও দীর্ঘমেয়াদী ব্যাপার থাকে। এটা জন্য আলাদা আবার একটা বিবেচনা হিসাব আছে, ওখানে আমরা যাব না, এখন বলে দিলাম। আর ডিভিডেন্ড নরমালি when right to receive payment is established, তার মানে যখন তার পাওয়ার অধিকার জন্মায়, আপনি টাকা দেন বা না দেন। যেমন আমরা এই জন্য ডিভিডেন্ড রিসিভেবল বা পেয়েবল শব্দ ব্যবহার করি, আপনি 2-3 বছর পরেও দিতে পারেন, কিন্তু যখন তার পাওয়ার অধিকার জন্মায় তখনই আসলে এটা রিকগনিশন দেয়া হয়। এবং এইগুলোর সাথে আমাদের অঙ্কের খুব বেশি টাচ থাকে না, আপনি যদি বেশি না বুঝে থাকেন খুব বেশি প্রবলেম হবে বলে মনে হচ্ছে না। ডিসক্লোজার, এটা একটু পড়ে রাখেন শুধু, কি কি দেখাবো আমরা এখানে, আমরা বেশি গল্প দিব না। প্রত্যেকটা আইটেমের সম্বন্ধে আলাদা ডিসক্লোজার আছে। when you will get this slide at your end, I hope you will read or through the text, through the slides, you will watch through all slides, then you will get everything. আমরা এখানে চলে আসি, নেন পড়ুন, কারণ আমরা অঙ্ক করতে পারি না, থিওরি পড়াতে পড়াতে গিয়ে, থিওরি আপনারা ভালো পারেন আশা করি, একটু পড়ুন অঙ্কটা। স্যার এই প্রবলেমটা কি আমাদের টেস্টে আছে স্যার? সম্ভবত এটা নাই, এটা আমি নিয়েছি স্মিথ স্কাউসেনের বই থেকে, এই জন্য আপনি একটু চোখ দিয়ে ভালো করে দেখুন। বিশেষ করে যারা টেক্সটে থাকবে না সেইটা একটু আলাদা মন দিয়ে দেখবেন, আর যেটা টেক্সটে থাকবে পরে আবার আশা করি ক্লিয়ার করতে পারবেন। রুমি কর্পোরেশন শিপ টাকা 20,000 of merchandise on consignment to Shumi company. Have you any idea about consignment, স্যার? একটা অর্ডার পাঠানো হয়েছে, মালের অর্ডার। মালের অর্ডার, কনসাইনমেন্ট কি মালের অর্ডার স্যার? তাহলে কনসাইনমেন্টের ধারণা আমাদের নিতে হবে একটু আগে। Another anyone have any idea about consignment? নিজের প্রোডাক্ট যদি অন্যের কাছে বিক্রির জন্য রাখা হয়, জি জি জি, সেটা কনসাইনমেন্ট। একটা উদাহরণ দিবেন স্যার? আসলে উদাহরণ দিয়ে আমি বলবো, আপনি যদি বলতে পারতেন আমি এরপর ওখানে ঢুকবো। স্যার উদাহরণটা এরকম হতে পারে যে, যেমন ধরেন আমি যদি কোনো এক্সিবিশন সেন্টারে আমার কোনো পেইন্টিং পাঠাই, মানে যেটার হচ্ছে মালিকানা আমারই থাকবে, বিক্রি হলে হচ্ছে আমি ওই টাকাটা পাবো, ওই অর্গানাইজেশন একটা কমিশন পাবে। ওকে, থ্যাংক ইউ। ওইটা হচ্ছে কনসাইনমেন্ট। ওকে, আর হ্যাঁ আপনার কথাটা আমি আর অন্যভাবে বলি, বুঝতে সুবিধা হবে। ওকে, আপনি কোথায় বসে আছেন এখন? স্যার আমি ঢাকাতে। স্যার আপনি ঢাকার মানুষ, আপনি বড় মানুষ, মানে বড় মানুষ মানে ওর দি পারসন, আর আমরা রাইট, দিস ইজ নট রাইট, আপনি ওর দিস। ধরুন আপনি একটা প্রোডাক্ট আছে, আপনি এই ফ্যান তৈরি করেন, আমি খুলনায় বসে আছি, আপনি বললেন যে স্যার আমি আপনাকে শুধু প্রোডাক্ট পাঠাবো, আপনি খুলনায় বিক্রি করবেন, বিক্রি করার পরে আপনার এন্ডের খরচ সব নেবেন। প্লিজ মিউট অল অফ ইউর ডিভাইসেস ফ্রম ইউর কর্নার। আমরা একটু যদি একটু সহায়তা করেন আমাকে। তাহলে আপনি ঢাকায় বসে কি করলেন, ইলেকট্রিক ফ্যান আপনার ইয়ে করেন, তৈরি করেন, আপনি, আমার কোনো বিনিয়োগ নাই, সব বিনিয়োগ আপনার। আমি খুলনায় বসে
আপনার প্রোডাক্ট আপনাকে পাঠাচ্ছেন, আমি বিক্রি করছি, বিক্রি করে আমার কাঙ্ক্ষিত কমিশন রেখে আপনাকে আমি আবার রিটার্ন করে দিচ্ছি আপনার যে পেমেন্টটা। হ্যাঁ, Right, sir. দিস ইজ কনসাইনমেন্ট বিজনেস। এবং মজা হলো এটা একসময় আমাদের ডিগ্রিতে ছিল, আমাদের সিএমএ তো ছিল। এখন আমি যতদূর জানি কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে বা এই ধরনের কোনো অঙ্ক আর এখন আমার বইতে নেই, আমি ভুল না করি। কিন্তু মজা হলো এই নামটা কিন্তু অঙ্কের মধ্যে পাই আমরা। তাহলে এই ক্ষেত্রে আসলে থিমটা কি, খরচ কিন্তু আপনার, আপনার ঝুঁকিও আপনার থাকবে। তবে এটা বিপরীত দিক আছে, অনেক সময় ঝুঁকি আমি নিতে পারি, সেক্ষেত্রে আমাকে আবার কমিশন বাড়ায় দিতে হয়। এটা একটা নাম আছে, ডেল কার্ডিয়ার কমিশন, নাম শুনছেন? তাহলে আবার বলি গল্পটা, যে আমার এখানে যিনি পাঠাবেন, যেমন আমি ঢাকার যে লোকের কথা বললাম, হি উইল বি আওয়ার কনসাইনর, উনি হচ্ছে মূল মালিক, এবং আমি জিয়া স্যার আই উইল বি কনসাইনি, রাইট? তো কনসাইনার এবং কনসাইনি দুটা পার্টি, নরমালি ইনভেস্টমেন্ট মেড বাই কনসাইনর, এবং কনসাইনির কোনো ইনভেস্টমেন্ট থাকে না। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন স্যার কনসাইনির ইনভেস্টমেন্ট থাকে না, কোন বিশ্বাসে পণ্য দিবে? সেই যে কাজটা করে, কনসাইনি কিছু অ্যাডভান্স টাকা দিয়ে রাখে তার কাছে, স্যার আপনার নেন 20,000 টাকা থাকছে আপনার কাছে, বা 10,000, আমি আপনার ব্যবসা চালিয়ে যাব যতদিন, ততদিন আপনি ওই 20,000 ধরে রাখবেন। তো সেক্ষেত্রে কি বলছি, কনসাইনি আফটার selling the product, normally end of the consignee deduct all expense on his or her hand, তার দিক থেকে যত খরচ হবে সব খরচকে বাদ দিয়ে তার রেভিনিউটা পাঠায় দেয়। কনসেপ্ট এরকম। আমি কি বুঝাতে পেরেছি স্যার একটু? স্যারেরা স্যার আরেকবার একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন আপনার নাম কি, তাহলে সুবিধা হবে। স্যার তমা। হ্যাঁ এই যে তমা, আমাদের বলুন তো, ধরুন আমাদের তমা ম্যাম ঢাকায় বসে কি করে, আপনি ঢাকায় তো স্যার? জি স্যার। আচ্ছা ধরুন উনি কোনো কাজ করে, উনি এখন তো অনলাইনে আমরা দেখি খুব কাজ চলছে, ধরেন সে কিছু তৈরি করে, কি বলে আপনারা কি বলেন, একটা শার্ট, ধরুন শার্ট, মেন্স শার্ট তৈরি করেন। তা আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করলেন যে স্যার আমি শার্টগুলো আমি খরচ করে পাঠিয়ে দিব আপনার কাছে, আপনি প্রত্যেকটা শার্ট বিক্রি করবেন 2,000 টাকা, আপনি বিক্রি বাবদ 10% কমিশন কেটে রেখে, আর আপনার দোকান ভাড়া যদি থাকে সেটা কেটে রেখে বাকি টাকা পাঠাবেন আমাকে। তাহলে কি হচ্ছে, আমি জিয়া স্যারে কি কোনো বিনিয়োগ আছে? না। আপনার বিনিয়োগ, আমি শুধু এক সেলসম্যান হিসেবে বিক্রি করে, আপনি আমাকে বেতনও নাও দিতে পারেন, আমি শুধু কমিশন বেসিসে আপনার কাজ করব, আমার খরচ বাদ দিয়ে আপনাকে বাকি টাকা পাঠাবো। দিস টাইপ অফ কন্ট্রাক্ট ইজ কল্ড কনসাইনমেন্ট। এবার কি ক্লিয়ার? এবার আপনি দেখবেন অঙ্কটা ওই স্টাইলে আছে। এবার খেয়াল করুন যে রুমি কর্পোরেশন 20,000 টাকা পাঠাচ্ছে কনসাইনমেন্ট ভিত্তিতে, কার কাছে? সুমি কোম্পানির কাছে। খেয়াল করেছেন? There Rumi is our consignor and Sumi consignee. And normally this Sumi does not require any kind of investment. সুমির কিন্তু কোনো বিনিয়োগ প্রয়োজন হয় না। রুমি পেইড ফ্রেইট কস্ট টাকা 2,000। রুমি যখন পাঠিয়েছে সে 20,000 টাকার সাথে আরো 2,000 টাকা খরচ করে পাঠিয়েছে, এটা রুমির ব্যাপার, আমি সুমি চিন্তা করব না। সুমি কোম্পানি পেইড টাকা 500 ফর লোকাল অ্যাডভার্টাইজিং হুইচ ইজ রিইম্বার্সেবল ফ্রম রুমি। সুমি বলছে আমার কিন্তু 500 টাকার খরচ আছে, এবং রুমি স্বীকার করেছে তুমি এটাকে কি করবা, হুইচ ইজ রিইম্বার্সেবল মানে যোগ্য, রিইম্বার্সেবল মানে হলো সমন্বয়যোগ্য, অর্থাৎ এই 500 টাকা সে বাদ দিয়ে তাকে পাঠাবে। বাই ইয়ার এন্ড 60% অফ দ্য মার্চেন্ডাইজ হ্যাড বিন সোল্ড ফর টাকা 21,500। সুমি কি করেছে, তার পাঠানো প্রোডাক্টের কত পার্সেন্ট বিক্রি করতে পেরেছে? 60%। And Shumi notified Rumi retained a 10% commission and remitted the cash due to Rumi। একটু ভুল করে মনে হয় আমি রেমনি লিখেছি, ঠিক করে দেবো। সুমি বলছে যে রুমি আপনার প্রোডাক্ট যা বিক্রি হয়েছে আমি আমার 10% কমিশন এবং কিছু খরচ খরচা বাদ দিয়ে বাকি টাকা পাঠিয়ে দিচ্ছি। এই হচ্ছে গল্পটা। প্রিপেয়ার রুমিজ এন্ট্রি when the cash is received। তাহলে কে কাজ করবে, মূল অঙ্কটা কে করবে বলুন তো? রুমি। আমি রুমি। তাহলে এখন ভাবুন, আপনি রুমি মানে আপনি হলেন কনসাইনর, আপনি ঢাকার সেই ব্যক্তি, আপনি দেখুন তো আপনার এই প্রোডাক্টের আসলে কত টাকা আপনার এখানে বিক্রি বা লাভ হবে, বের করতে পারবেন কিনা। আমি মূল অঙ্কে যাওয়ার আগে আপনাকে নিয়ে ভাবনা দেই, 20,000 টাকার সব কিসে বিক্রি করতে পারছে?
না স্যার 60%। 60%। আচ্ছা, সে কি ফ্রেড দিয়ে পাঠিয়েছে 2000? জি স্যার। তাহলে ফ্রেড দিয়ে পাঠালে তার মানে কস্টিং কত আসছে স্যার? স্যার 22,000। আসলে 22,000। তাহলে প্রোডাক্ট যে বিক্রি হয়েছে তার কস্টিং কত আসবে এখন? নিশ্চয়ই 22,000 এ কত পার্সেন্ট ধরবেন আপনি? 60% স্যার। দিস ইজ স্টেজ অফ কমপ্লিশন। আপনি যতটুকু বিক্রি করতে পেরেছেন ততটুকুনি কিন্তু আপনি ম্যাচ করায় দিবেন। আপনি যদি বলেন না স্যার আমি 22,000 এর বিপরীতে এই ইনকাম দেখাবো, তাহলে কি আসলে এটা প্রপার জাজ হবে? হবে না। দেখি এবার আমরা এই কথাটাই বলছি। এবং আপনি বলুন তো আমার সুমি তাকে কত টাকা পাঠাবে? এই 21,500 থেকে তার কমিশন আছে না কয় পার্সেন্ট? 10%। আর আগে খরচ করেছে কত? 500। 500। আমি এই 500 টাকাও সে কেটে নেবে। ওইটাই বলছে যে এটা যদি নাও বলে, মানে আপনার কনসাইনি রেন্ডের সব খরচই ডিডাক্টেবল, কিছু না বলা থাকলে। ওকে, যদি কন্ট্রাক্ট এরকম হয় যে আমি শুধু কমিশন পাবো, আপনার বাকি খরচ সব আপনার, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই পার্সেন্টেজটা অনেক বাড়িয়ে দিতে হবে ওই লোককে, তাহলে আমি এতে রাজি হব না, কারণ আমার তো দোকান খরচ বা অন্য খরচ থাকতে পারে। ঠিক আছে স্যার, এখন দেখি আমরা কি অবস্থায় আছে। খাতা কলম নিন। এবং এই অঙ্কটা কিন্তু আপনাদের টেক্সটে নাই। আমি কোথা থেকে নিয়েছি বললাম? আমি ভুল না করলে এটা আমি স্মিথ স্কাউসনের বই থেকে নিয়েছি। দেখুন সলিউশন শুরু করুন। নিয়েছেন খাতাপত্র স্যারেরা? জি স্যার। ওকে ওকে। রুমি কর্পোরেশন, আমি একটু ছোট্ট করে জার্নাল এন্ট্রি নিয়েছি আপনার প্রথমেই হলো কিভাবে দেখুন। ওহ, টাকাই আগে দিয়ে ফেলেছি গো, কেন দিলাম? এটা আমি একটু আগে দেখে না, এখন তুলেন না, আমি বুঝাই দিচ্ছি সব আপনাকে। আসুন, রেভিনিউ কত ছিল? কত টাকা বিক্রি করে দিয়েছে সে? 21,300। মানে আমাদের প্রথম এটা হলো কত টাকার ক্যাশ সে রিসিভ করবে। দেখুন কমিশন এইটার কয় পার্সেন্ট? কমিশন কই আপনার? 10% ছিল স্যার। 10% ছিল। তা আমরা ভুল লিখেছি নাকি এখানে? স্যার এটা 21,500 হবে মনে হয় যে রেভিনিউটা। ও আচ্ছা আচ্ছা 21,500 ছিল। আচ্ছা, দেখছেন ভুল। আচ্ছা, আমি পরে ঠিক করে দেবো না, আপনার পাঠানোর আগে ইনশাল্লাহ। তাহলে সেই হিসাবে মনে হয় 2150 হয়েছে নাকি 10%-এ? জি স্যার। অ্যাডভার্টাইজমেন্ট কত আছে? 500। তাহলে দেখুন রেভিনিউ ফ্রম, নামটা হয় রেভিনিউ ফ্রম কনসাইনমেন্ট সেল ক্রেডিট। আমরা এই দুটো আইটেম বাদ দিয়ে আমরা ক্যাশ থাকবে কত? 18,850। ওকে ওকে, ঠিক আছে। মজা হলো এই ক্যালকুলেশন যখন আমরা কনসাইনির এন্ডে করি, এটা নাম হয় তখন অ্যাকাউন্ট সেলস, তখন সেটা বাংলা হিসাব করে রেভিনিউ এত বাদ আমার খরচ বাদ আমার কমিশন, নেট ক্যাশ পেমেন্ট টু আওয়ার কনসাইনর। এটা যদি আমি একটু অন্যভাবে হিসাব করি, এটাকে বলা হবে অ্যাকাউন্ট সেলস। আপনি যদি কখনো বই খোলেন এই নামটা পাবেন। অ্যাকাউন্ট সেলসটা তৈরি করা হয় আমার কনসাইনির এন্ডে। তাহলে এখন ক্লিয়ার এটা কিভাবে হলো? তাহলে জার্নালটা কি হলো দেখুন। আমার হাতে ক্যাশ আসবে, অ্যাডভার্টাইজমেন্ট শুধু খরচ চার্জ হবে, আমার কাছে পয়সা যাবে না, ও রেভিনিউর বিপরীতে অ্যাডজাস্ট হবে। এটা কিন্তু রেভিনিউর বিপরীতে। তাহলে কি হলো? এবার আপনি আসুন, যিনি প্রশ্ন করেছিলেন, দেখুন তো রেভিনিউর বিপরীতেই এটা অ্যাসেট তৈরি হয়েছে না? এটা এক্সপেন্স তৈরি হয়েছে দেখুন। স্যার স্যার অ্যাসেট বলতে কোনটা? ক্যাশ বুঝতেছি, এটা না ক্যাশ না তো স্যার। ক্যাশও তো অ্যাসেট, সবাই তো মনে হয় অ্যাসেট নাকি? না স্যার, মানে ক্যাশ রিসিভেবল এবং ওখানে কত ছিল আদার্স অ্যাসেট স্যার। আদার অ্যাসেট, তাহলে ক্যাশও তো একটা অ্যাসেট হয়ে গেল নাকি স্যার? তাহলে আপনি এইভাবে ভাবতে পারেন রেভিনিউর বিপরীতে আসলে এটা ক্যাশই ঢুকলো, ক্যাশ আসলো ওয়ান টাইপ অফ অ্যাসেট। তারপরে আপনাকে আমি আবার বুঝাবো, ওই অ্যাসেটের জন্য আলাদা উদাহরণ দিয়ে বুঝাবো, এটা দিয়ে না। রাইট, এখানে বুঝতে পেরেছি তো স্যার? দিস ইজ ক্যাশ হয়ে গেল। আমরা কত পেলাম? টু রেকর্ড সেলস অন ক্যাশ, প্রথম জার্নাল। এবং আমরা একটু বিয়োগ করে দেখিয়েছি কি করে টাকাটা আসছে। দেখুন তো মেলে কিনা। 21,500 বিয়োগ 21,500 10% বিয়োগ 500। এখন আমি যে পণ্য বিক্রি করেছি, আমার এই যে সেল আসছে, আমি পুরো পণ্যটাকে তো কস্ট অফ গুডস সোল্ড বলতে পারছি না, কারণ আমি কিন্তু একটা পার্সেন্টেজ ধরছি। কত পার্সেন্ট হবে দেখুন তো? আমার পণ্য কেনা ছিল কত টাকায়? 22,000। হ্যাঁ 20,000। ব্রেকআপটা বলুন তো স্যার।
স্যার 20,000 2000 ছিল ফ্রেইটিং আর ফ্রেট 20,000 ছিল হ্যাঁ ফ্রেট কে আমরা বলি ডিরেক্ট এক্সপেন্স। এই ডিরেক্ট এক্সপেন্স কে আমরা যোগ করে নিব। তাহলে এইটার হলো আমার তাহলে কি করতে হবে, এইটার বিপরীতে একটা 60%। এন্ট্রি দিতে হবে 60%, এবং আমি মনে হয় বের করে দেখিয়েছি। ওকে, এবার তুলে ফেলুন, কারণ আমরা যে পণ্য বিক্রি করেছি তাকে তো কস্ট হিসাবে আবার শো করতে হবে। তাহলে আমাদের জার্নাল, এই ধরনের জার্নাল তৈরি হয়। আপনি যদি মনে করেন যে স্যার আমরা এই এন্ট্রিটা আগে দিব, দিতে পারেন, এটা পুরো পরে দিলেও হবে। আমরা কি যে পণ্যটা বিক্রি করছি ওইটার কি স্যার 60% আমার সিজিএস? জি জি, কারণ আমি তো যে পণ্য বিক্রি করিনি তাকে তো ম্যাচ করাতে পারছি না স্যার। ওই যে আমরা বললাম ম্যাচিং কনসেপ্ট, যদি আপনি যে পণ্যটা বিক্রি করতে পারেননি তাকে কি কস্ট ধরতে পারবেন জি না স্যার। না? এই জন্য আমরা 60% কে ধরলাম, যেটা আমরা কস্টিং এ কি করি, বিয়োগ করি, এন্ডিং ফিনিশ গুডস বিয়োগ করে ফেলি না স্যার। জি স্যার। ওই সেই বিয়োগ করে আমি শুধু আমার ফিগার টুকে কস্ট অফ সোল্ড দেখালাম। ওকে জি স্যার, থ্যাংক ইউ। ওকে, এটা তুলে ফেলুন স্যার। জি স্যার, তোলা হয়েছে। ওকে, শেষ থ্যাংক স্যার। ইউ। আচ্ছা, না হলেও ক্ষতি নেই, আপনারা পেয়ে যাবেন যেহেতু। তাহলে এখানে একটা ভুল আছে, পরে যদি মনে না থাকে স্যার আপনারা তো বলবেন স্যার ভুল করছে গো, এখন ঠিক করে দিই। স্যার ঠিক হয়েছে না? জি স্যার। ওকে, তারপরের কাজ পরেই থেকে যায়, কোনো দরকার নেই, আমরা এখনই দিয়ে দিলাম। প্র্যাকটিক্যাল প্রবলেম 2 পড়ুন। আমরা মনে হয় একটু আগে ইনস্টলমেন্ট নিয়ে গল্প করেছি, দেখুন সেই ইনস্টলমেন্ট দিয়ে আমরা একটু আগাচ্ছি এখানে। হাসিব কর্পোরেশন বিগ্যান সেলিং, আমি মনে হয় যদি ভুল না করি, ইফ আই ডোন্ট মিস্টেক, দিস অলসো ফ্রম অ্যানাদার বুক, এটাও আপনার বইতে নাই। Hasib Corporation began selling goods on the installment basis 2019. During 19 it had installment sales of টাকা 1,50,00,000 মানে ও দোকানটাই বসে দেখবেন কিছু কিছু আমার প্রতিষ্ঠান বিজ্ঞাপনই দেয় কিস্তিতে পণ্য বিক্রয় আছে না, দেখবেন অনেক এখন আজকালকে যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে আমাদের ইলেকট্রনিক প্রোডাক্ট গুলো দেখবেন ইনস্টলমেন্টে দিচ্ছে না। টিভি ফ্রিজ, একটু আমাকে শেয়ার করুন, টিভি ফ্রিজ মোবাইল। জি স্যার, জি স্যার, হ্যাঁ, দিচ্ছে তো স্যার। এটা এখন কিন্তু একটা ভালো চলছে, ব্যবসা চলছে, খারাপ না। কারণ ক্যাশে আমার পক্ষে একটা আইফোন কেনা সম্ভব না 1.5 লাখ টাকা দিয়ে বা 1 লাখ টাকা দিয়ে। তো কি করলো যে ভাই পুরোনো ফোনটা দিবেন আর মাত্র 25,000 টাকা দিবেন আর বাকি টাকা 12 কিস্তিতে দিবেন, তবে সেক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড থাকতে হবে, এরকম একটা কনসেপ্ট দিয়ে দেয়। কেন বলুন তো? ওই ক্রেডিট কার্ডটাই আমার হলো কি হলো এক ধরনের মর্টগেজ হয়ে যায় আবার ওদের কাছে, এরকম কিছু হয়ে যায় আর কি। স্যার ক্রেডিট কার্ডে দেখুন ডাউন পেমেন্ট লাগে না, তাই না? কিন্তু আপনার তো একটা নিশ্চয়ই ক্রেডিট কার্ড যে নেয় তার একটা কি সোশ্যাল ভ্যালু আছে না? জি স্যার, সেটা তো অবশ্যই আছে স্যার। হ্যাঁ, তার মানে হ্যাঁ, ওইটা কি ডাউন পেমেন্ট স্যার? না, ডাউন পেমেন্ট না, ওইটা তার কি করছে, সে তার ফেস ভ্যালু বিক্রি করলো। কারণ হলো আপনি দেখুন আপনার ওরা জানে যে কোন ব্যাংক, নো ব্যাংক ইস্যুজ এনি ক্রেডিট কার্ড ফর এ পুয়ার পিপল, নাকি করে কোন ক্রেডিট কার্ড দেয় স্যার বলেন তো? এক প্রকার গ্যারান্টর হিসেবেও কাজ করে বলতে পারেন। ইয়েস, গ্যারান্টার হিসেবে কাজ করে। আপনার বাড়িঘর দেখে কি করেন, কোথায় সব দেখে আপনার কার্ড ইস্যু করে। তার মানে কার্ড যখন ইস্যু করছে ওরা জানে, ব্যাংক সব দিক দেখে নিয়েছে তার জন্য। যাই হোক, ওরা কি করছে, সারা বছরের বিক্রি ছিল 1,50,00,000, এর মধ্যে 54 লাখ টাকার কালেকশন আছে, আর কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস অফ টাকা 1,05,00,000, এবং যে ইনস্টলমেন্টে বিক্রি করেছে তার খরচ আছে হলো 1,05,00,000। এই তো স্যার, দেখি কি চেয়েছে ওরা। আমরা prepare the company's entries to record installment sales, cash collected and cost of installment sales, deferral of gross profit and gross profit recognized using the installment sales method. এখন ইনস্টলমেন্ট সেলস মেথড আমরা একটু পরে যখন যাব তখন কথা বলবো। মানে আমাদের এই ঘটনাগুলোকে কিছু জার্নালাইজ করতে বলছে। আর যেহেতু আমরা জানি জার্নাল বলতে কি বোঝায় জানি বলেন তো, এটা তো আমরা আর কিছু বলবো, এক কথায় কি বলেন আপনি? দিস ইজ ইয়োর প্রাইমারি এন্ট্রি, নাকি স্যার? প্রাইমারি এন্ট্রি না? আমরা দেখি কি করে এন্ট্রিগুলো আমরা এক এক করে শো করবো আপনাকে।
আপনারা যে একটু আগে ওখানে বলেছে ইনস্টলমেন্ট বেসিস একটা কথা আছে, গ্রস প্রফিট যেটা বের করবেন এই ইউজিং দ্য ইনস্টলমেন্ট সেলস মেথডে গ্রস প্রফিট বের করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে গ্রস প্রফিট এটা উই হ্যাভ টু ক্যালকুলেট এ গ্রস প্রফিট রেশিও। যেমন আমি যখন রেশিও অ্যানালাইসিস করেছি আমাদের মনে পড়ার কথা, গ্রস প্রফিট রেশিও বের করেছি। কিভাবে বের করেছেন? স্যার গ্রস প্রফিট বাই টোটাল সেলস। ওকে, থ্যাংক ইউ। তাই মনে করব আমরা, একটু দেখুন লেখা কি দেখা যাচ্ছে স্যার? রেট অফ গ্রস প্রফিট কি দেখানো আছে? গ্রস প্রফিট ডিভাইডেড অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট সেলস। তার মানে যখনই বলে দিল সেলসই ব্যবহার করি, কিন্তু ওরা বলেছে এই সেলসটা যেহেতু এটা কেস ইন কেস অফ ইনস্টলমেন্ট ইউ ইউজ ইনস্টলমেন্ট সেল। আমরা শুধু তাই লিখেছি। ঠিক আছে স্যার, দেখুন একটু গ্রস প্রফিট বের করা যায় কিভাবে? নিশ্চয়ই সেল থেকে কস্ট বাদ দিবেন না? জি স্যার। শুধু তাই করেছি, ফাঁকে একটু গর্জিয়াস ভাবে ইনস্টলমেন্ট শব্দটা ব্যবহার করেছি, আর কিছু না। আমরা সাধারণত লিখি সেলস মাইনাস কস্ট, এখন কি লিখলাম? ইনস্টলমেন্ট অফ সেলস এন্ড কস্ট অফ ইনস্টলমেন্ট সেল, আর কিছু না। এখন বলুন তো রেট কত হবে, একজনে বলতে পারবেন? রেটটা কত পার্সেন্ট আসবে? 45 লক্ষ ভাগ হচ্ছে আমার 1,50,00,000 লাখ। হ্যাঁ, দেখি আমরা তাই করেছি কিনা। হ্যাঁ, তাই করেছি। করে ফেলুন। আল্লাহু আকবার। আমরা আশা করছি এখানে কেউ আমরা বুঝবো না বা বুঝি না এমন ঘটনা নেই। এবার যেটা ঘটনা ঘটবে আমি বলি, আমরা আসলে দেখেন রেটটা কত? রেটটা কত পার্সেন্ট? হ্যাঁ, রেটটা 30%। এখানে আমার মানে অঙ্কের মধ্যে একটা কথা বলা ছিল, কালেকশনে একটা কথা বলা ছিল, কি জানি দেখুন তো। এখন আপনি ভাবুন 19 সালে যে বিক্রি হচ্ছে ইনস্টলমেন্ট সেলে, এই সেল সবই কি 19 সালে আদায় হয়ে যাবে স্যার? না স্যার। কতদিন ধরে আদায় হবে? স্যার মানে এটা নিশ্চয়ই হয়তো কোনোটা 10 বছর, কোনোটা 5 বছর, নাকি? আপনার এই সেল কি পুরোটা 1 বছরের জন্য? না স্যার, খেয়াল করতে হবে স্যার। তাহলে এই যে আদায় হচ্ছে, কি হচ্ছে? আমি বিক্রি করেছি 19 সালের যে ঘটনাগুলো, তার কিছু আছে আদায় হবে 20 সালে, কিছু 21 সালে, 22 সালে, কিছু হয়তো আরো বেশি হবে। এইভাবে আমি মোটামুটি অনেকগুলো সেলের একটা পোর্শন আদায় করেছি পুরো বছরে। পুরো বছরে সেল 1.5 কোটি, কিন্তু আমি যে কালেকশন করেছি 54 লাখ টাকা, এই 54 লাখ টাকার এই বছরে আমি কতটা রিকগনিশন দিব? আমি স্যার মনে হয় কথাটা একটু বোঝাতে পারছি কিনা। মানে এই কালেকশন কি 54 লাখ পুরো এই এক বছরের স্যালারি হবে নাকি? এটা তো প্রিভিয়াস ইয়ারেরও হইতে পারে। এটা প্রিভিয়াস আর বিভিন্ন বছরের কিন্তু আদায়ের মধ্যে আছে নাকি স্যার? জি স্যার। আমার এই কালেকশনের মধ্যে কি শুধু এই আমার এই সালের আদায় আছে নাকি? না না স্যার, আগের ইয়ারের থাকতে পারে। কারণ আমি তো এটা আমাদের কন্টিনিউইং বিজনেস, আমি তো আগের বছর বিক্রি করেছি, তার আগের বছর বিক্রি করেছি, কালেক্টিভলি 54 লাখ টাকা আদায় করেছি। তাহলে এই বছরে আমি রেভিনিউ হিসেবে কত দেখাবো? 15 লাখ টাকা। হ্যাঁ, সেইটা এইটা বলেছে। এই ক্ষেত্রে যে পার্সেন্টেজ আমরা করেছি, আমরা এই যে বলেছি ইউজ, এখানে বিগিন শব্দটা আছে স্যার। সরি স্যার একদম উপরে স্যার হাবিব কর্পোরেশন বিগন সেলিং গুডস, হ্যাঁ, স্যার এই বছর থেকে শুরু করছে। আচ্ছা, কবে শুরু করেছে? তাহলে স্যার 19 সাল থেকে শুরু করছে স্যার। আচ্ছা, এই বছরের কালেকশন হবে স্যার। ক্যাশ কালেকশন 54,000। ওকে, হ্যাঁ, আপনার কথা উত্তর দিচ্ছি। এই যে ক্যাশ কালেকশন আপনি পুরোটাকে রেভিনিউ হিসাবে এবারে দেখাবেন? জি না স্যার, 30% স্যার। হ্যাঁ, এটা ডেফার্ড করতে হয়, আমরা এটাকে বলি ডেফার্ড এর শব্দ আছে। কারণ এই আদায় হচ্ছে ঠিকই, কিন্তু এর বিক্রি তো আরো দীর্ঘদিন ব্যাপী থাকবে। মানে জানুয়ারির বিক্রি কিন্তু আমার আগামীতে আমরা 20 সালে 21 সালে বিভিন্ন সময় আদায় করবো তো স্যার। আমি কি পুরো আদায়ের পরে এখনই পুরোটা আমি প্রফিট ধরবো কিনা? শব্দটা হলো এইখানে আমরা যে ডেফার্ড শব্দ ব্যবহার করছি, এখানে যে ডেফারেল অফ গ্রস প্রফিট, তার মানে আপনি আপনার যে গ্রস প্রফিটের কিছু অংশ ডেফার্ড করতে হবে। কিছু অংশ ডেফার্ড করতে হবে এই কারণে যে আপনি যে বিক্রি করছেন সেই বিক্রিটার প্রভাবটা 1 বছর বা 2 বছর না, কয়েক বছর মেয়াদে
যেমন করে আমরা অ্যাডভার্টাইজমেন্ট কস্টটা ডেফার্ড করি না স্যার? জি স্যার। তাহলে একইভাবে এই কনসেপ্টে বলা হচ্ছে ইওর গ্রস প্রফিট উইল বি ডিফার্ড। সেই ডিফার্ডের পার্সেন্টেজটা বলছে কিভাবে ব্যবহার করতে বলছে, ইউজিং ইনস্টলমেন্ট সেলস মেথড। এবং আপনি যদি একটু টেক্সটে যান, অর্থাৎ টেক্সট বলতে আপনাদের এই বইতে নেই এই কনসেপ্টটা, এটা আপনি অন্য যে কোনো বই খুঁজে বা একটু নেটে খুঁজলে আপনি এই কনসেপ্টটা পেয়ে যাবেন, আমি যে কনসেপ্টটা অঙ্কটা দিয়েছি। ওকে, এই জন্য আমরা কিন্তু পার্সেন্টেজটা বের করেছি দেখুন। তাহলে অ্যামাউন্ট অফ ডেফার্ড গ্রস প্রফিট বের করার নিয়ম হলো ক্যাশ কালেকশন ইনটু পার্সেন্টেজ। তাহলে ক্যাশ কালেকশন কত করেছি? 54 লাখ স্যার। 54 লাখ টাকা না? জি স্যার। তাহলে 54 লাখ টাকা 30%, অর্থাৎ আমরা গ্রস প্রফিটকে আমরা কি করব, গ্রস প্রফিট হিসাবে এত টাকাকে ডেফার্ড করব। একটু তুলে ফেলুন। নাও দ্য জার্নাল এন্ট্রি, আমরা কিছু জার্নাল এন্ট্রি আমাদের মূলত প্রয়োজন হবে, অঙ্কে সেটাই চেয়েছে। আপনি যখন প্রথমে বিক্রি করবেন কি এই এন্ট্রি হবে দেখুন তো? ঠিক আছে স্যার। ভেরি ন্যাচারাল, রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, শুধু পেছনে কি শব্দ লিখেছি? ইনস্টলমেন্ট। আর কিছু না। আপনি টাকা আদায় করেছেন কত টাকা? 54 লাখ টাকা ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ। বেসিক জার্নাল। বেসিক জার্নাল, হ্যাঁ আমি বেসিক দিয়েছি, আমি জার্নাল আপনাকে কিন্তু আবার বলি, আমি জার্নাল আপনাকে শেখাবো না আজকে, আপনি জাস্ট এটা একটু মানে ইয়ে করে রাখেন, শিখে রাখেন। এবং আমরা জানি যখনই পণ্য বিক্রি করি একটা কস্টের জার্নাল আসবেই, কস্ট অফ ইনস্টলমেন্ট, ইনভেন্টরি ক্রেডিট, কস্ট অফ ইনস্টলমেন্ট ডেবিট। ওকে, এখন না লিখেন ক্ষতি নাই, পরে আপনার এন্ডে গেলে আবার লিখে নিয়েন। এখন দেখুন ইনস্টলমেন্ট সেলস 1.5 লাখ করেছি আমরা, 1.5 কোটি সরি, কস্ট অফ ইনস্টলমেন্ট ছিল, আর বাকি ডেফার্ড গ্রস প্রফিট 19 সালের গ্রস প্রফিট 45। স্যার এটা 19 সালের গ্রস প্রফিট হলো কেন স্যার? স্যার এই ইনস্টলমেন্টে আছে স্যার এখনো। সরি, 19 সালের গ্রস প্রফিট তো স্যার 16,200 টাকা হওয়ার কথা স্যার। আপনি যদি একটু পরেটা দেখেন তাহলে ক্লিয়ার হবে আশা করি। আমরা রিকগনিশন দিচ্ছি কিন্তু এইটুকুন, আমরা এটা হিসাব করলাম মোটের মধ্যে কত গ্রস প্রফিট হচ্ছে স্যার, এইটা আমি এখন আপনাকে বোঝাতে পারবো। তাহলে এই গ্রস প্রফিট তো মোট করেছি আমি 45 লাখ, কিন্তু এই সেলটা তো কিছু বছর ব্যাপী হচ্ছে, তাহলে আমি এই বছরে কত রিকগনিশন দিব? এই যে দেখুন লিখছি মনে হয় রিয়ালাইজড গ্রস প্রফিট ক্রেডিট হয়েছে এখন, ডেফার্ড গ্রস প্রফিট কে কিন্তু আমি দেখেন ডেবিট করে দিয়েছি। ডেফার্ড মানে বিলম্বিত, এটা মানে কিন্তু এবছরে বলছে, বুঝাচ্ছে না এটা? এটা হলো এখন থেকে শুরু করে পরবর্তী কয়েক বছরের। স্যার একটু বুঝে নিন এবার, দিস গ্রস প্রফিট কয়েক বছরের সেলস হিসাবে বুঝাইছেন আপনি স্যার? সরি, হ্যাঁ এটা সেলসও বলতে পারেন আপনি। এই যে ইনস্টলমেন্ট সেলস কত আর কি আমার প্রফিট থাকবে ওইটা। একটু পেছনে আসুন, প্রথমে ইনস্টলমেন্ট সেল তো আমরা এখানে দেখিয়েছি তাই না? ইনস্টলমেন্ট সেলটাকে আমি আবার রিভার্স এন্ট্রি দিয়ে ক্লোজ করে দিচ্ছি। দেখুন এইটা দিয়ে আমরা কি করেছি, কস্ট এবং গ্রস প্রফিট কে ভাগ করব, কিন্তু ডেফার্ড কেন বলেছি? যখন যদি ডেফার্ড না লিখতাম এখানে তাহলে এটা মনে হতো এবছরের সম্পূর্ণ প্রফিট। স্যার একটু বুঝে নিন, আমি যখনই সেল লিখে লিখতাম কস্ট ক্রেডিট করতাম আর গ্রস প্রফিট লিখতাম, আপনি প্রশ্ন করতেন স্যার এটা তো এবছরের প্রফিট না। কারণ হলো ইনস্টলমেন্ট সেলের প্রভাবটা থাকে দীর্ঘমেয়াদে। এখন আমাদের এখানকার আজকের শেখাটা হলো এই গ্রস প্রফিটের মধ্যে কতটা আমি এবছরে চার্জ করব, রিয়ালাইজ করব বা রিকগনিশন দিব। তো রিকগনিশনের থিম বলা হচ্ছে যে ক্যাশ কালেকশন যা হবে তার পার্সেন্টেজ দিতে হবে, এই সেই হিসাবে আমরা লিখেছি, আর কিছু না। ওকে স্যার, এবার এন্ট্রিগুলো দেখে নেন এবং আমরা এই এন্ট্রি দেখতে দেখতে কোথায় যাব? স্যার এই অঙ্কগুলো কি স্যার মেইনলি স্যার জার্নাল এন্ট্রি? এটা জার্নালটা মেইনলি জার্নাল না, মেইনলি হলো এই জায়গাটুকুন বোঝানো আপনাকে। তবে পাশাপাশি অনেকদিন আগে আমরা করেছি, আবারও বলি মাঝে মাঝে দেখবেন আমার বড় অঙ্কের মধ্যেই হঠাৎ করে জাস্ট একটু লিখে দেয় পোস্ট দা জার্নাল এন্ট্রি। এবং খুব দুঃখের বিষয় হচ্ছে আমরা বড় বড় অঙ্ক যখন হচ্ছে দেখি জার্নাল এন্ট্রি আমাদের হচ্ছে না। আমাদের কি বলি ব্যাংক রিকনসিলিয়েশন মিলছে, ছোট বড় না সব অঙ্কই প্রায় মিলে যায়, কিন্তু দেখা যাচ্ছে জার্নাল এন্ট্রিটা হয় নাই। আপনি ক্যাশ রেকটিফাই করে যোগ করেছেন, ওইটাকে ক্যাশ ডেবিট না করে ক্রেডিট করে বসে দিয়েছেন। মানে এরকম খাতা আমরা পেয়ে থাকি বিভিন্ন জায়গা থেকে, নট অনলি ফ্রম ইউ, দিস অনলি ফ্রম মাস্টার্স ক্লাস, দিস ফ্রম দিস ফ্রম অনার্স ক্লাস,
মানে আমাদের জার্নালের কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করে দিলাম আপনাকে, আর কিছু না, বুঝছেন ভাই? জি স্যার। ওকে ওকে, একটু লিখতে থাকুন এবং আমরা মনে হয় এটা এই অবস্থা থাকবে। নাও মেবি উইল গো ফর প্রেয়ার, মাগরিব প্রেয়ার or your evening prayer. আজান পরে ওকে, তাহলে একটু পরে যাই, আমরা পরে অঙ্কে পড়ে যাই, পরে সময় আছে মনে হয় আমাদের, থাকবে না আর। এখন যেটুকু সময় পাচ্ছি লিখে নিই। আমি আবারও বলি ভাই, এটা এখন লেখার দরকার নাই, পরে আপনার কর্নারে গেলে একটু লিখে নিয়েন, আমরা একটু আগায় যাই, কারণ আমি দেখেছি লিখতে গেলে আমরা শেষ করতে পারছি না। আর অঙ্ক আছে মনে হয়, প্র্যাকটিক্যাল প্রবলেম 3 পড়ুন। এটা আমি শুধু বুঝিয়ে দিই, কারণ হলো বুঝিয়ে দিব, আমরা ঠিক কনসাইনির যে অঙ্কটা করলাম, এবং এইটা একটা কিন্তু একটা এক্সাম স্ট্যান্ডার্ড অঙ্ক, অঙ্কটা খুব ভালো অঙ্ক। এসলার কোম্পানি কনসাইন্ড 80 ফ্রিজার্স কস্টিং টাকা 500 ইস। ফ্রিজার কি 500 টাকায় হবে স্যার? জাস্ট এক্সাম্পল ধরে নিলাম স্যার। খেলনা। আর না, একটা ব্যাপার কি, এটা আসলে মূল বলতে এটা ডলার ছিল, বুঝছেন, ডলারকে টাকা করেছি তো এই জন্য টাকাই ওই মনে হচ্ছে। যাই হোক স্যার, এর জন্য এখন খেলনা ফ্রিজি হবে। জি জি, থ্যাংক ইউ স্যার। The cost of shipping the freezer amounted to টাকা 840 and was paid by Islar Company on December 30, 2019. A report was received from the consignee. এই দেখছেন নামটা পেয়েছেন এখন, কনসাইনি, খেয়াল করেছেন? কনসাইনি মানে যিনি এজেন্ট হিসেবে বিক্রি করেন, indicating that 40 freezers had been sold. A remittance was made by the consignee for the amount due after deducting a commission of 10%, advertising টাকা 200 and total installation costs of 320 on the freezer sold. বলেছে যে আপনার ফ্রিজগুলো আমি বিক্রি করেছি 40টা, প্রত্যেকটা 750 টাকা করে। ভাই আপনার টাকা পাঠালাম, তবে আমি আমার অংশ থেকে কেটে নিয়েছি কি কি, কমিশন 6%, আমার বিজ্ঞাপন গেছে 200 টাকা, আর এই ফ্রিজগুলো যেখানে বসে দিয়েছি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে, সেখানে আমার মোট খরচ আছে 320 টাকা। গল্প ক্লিয়ার? জি। Number 1, compute the inventory value of the units unsold in the hands of the consignee. আপনাকে প্রথম বের করতে হবে ইনভেন্টরির মধ্যে ইনভেন্টরির মূল্য কত আছে। বলুন তো, ইনভেন্টরির মূল্যের মধ্যে কি কি থাকতে পারে, আগে সেটা ভাবুন। শিপিং কস্টটা থাকবে, তাহলে এইটা কস্ট থাকবে, আর একদম শিপিং কস্ট। ইয়েস, সহজ কথা হলো কনসাইনির হাত পর্যন্ত পৌঁছাতে যে খরচ হয়েছে, ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কনসাইনিরও থাকতে পারে, তবে সেটা এখানে নেই বলে আমি গল্প দিব না। কনসাইনিরও একটা দুটো থাকতে পারে, সেটা আমি আপনাকে বলবো না এখন, ঠিক আছে, কোনটা থাকবে কি কোনটা না থাকবে পরে, এইটার মধ্যে অন্তত নাই। এখন দেখুন পারবো কিনা, আমি যেটা বললেন সেইটা। এরপর বলছে কম্পিউট দ্য প্রফিট ফর দ্য কনসাইনর, কনসাইনারের প্রফিট কত আছে, নাম্বার সি, আর ক্যাশ কত পাঠাবে কনসাইনি। দেখুন আমরা এক এক করে বুঝতে পারছি কিনা, যেহেতু সময় আছে মনে হয় টেনে দেই, কারণ নামাজের পরে এসে আমরা পাই একটা লিটল বিট টাইম, 2 or 3 minutes। ইনভেন্টরি শুরু হয় এখন 6:45। আজকে পাইবেনই না মনে হইছে। সরি স্যার, আজকে নামাজের পরে মনে হচ্ছে সময় পাবেন না স্যার। আচ্ছা তাহলে আমি কি টেনে যাব ভাই? তাহলে আমরা কি স্যার একবারে শেষ করে দিতে স্যার একবারে শেষ করে দেন। জি স্যার, একবারে শেষ করলে ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। তবে একটা জিনিস হয়, আমরা তো রোজার সময় দেখি 15 মিনিট পরে ইফতারি করে খাই, তাই 15 মিনিট পরে পড়লে ক্ষতি হবে স্যার। ইনভেন্টরেবল কস্ট দেখুন আমরা যা বললাম মেলে কিনা স্যার। 80 ইউনিট শিপড অ্যাট কস্ট 500, তাহলে আমি যে পণ্য পেয়েছি ইনভেন্টরিয়েবল, আমি কিন্তু বলিনি এটা এন্ডিং ইনভেন্টরি। ওকে, তার মানে এটা হলো আমার প্রোডাক্টের ব্যয়। ইনভেন্টরিয়েবল কস্ট মানে হলো প্রোডাক্ট কস্ট যেটা বলি আমরা, ফ্রেট। তাহলে 40,840, তাহলে আমার হ্যান্ডে যেটা থাকবে তার মূল্য কত আসবে দেখুন তো, ছোটবেলার মতো বের করছি আর কি। এই খরচটা করেছি 80টার জন্য, একে কত, 40-এ কত, 50% স্যার। ওকে স্যার, নিশ্চয়ই পারছি আমরা না? আসুন সেকেন্ড ওয়ান, কম্পিউটেশন অফ, কি ছিল এটা স্যার, আরো ছোট করবো। আমরা কি বের করতেছি বলেন তো দ্বিতীয়টা স্যার?
স্যার কত টাকার কমিশন পাবো স্যার? কত টাকার আমার প্রফিট করেছি নাকি, কনসাইনমেন্ট কত টাকা প্রফিট করেছি, এইটা কে কে চিন্তা করবে বলুন তো? কনসাইনই স্যার। নো, প্রফিট কে চিন্তা করবে? Consignor. কনসাইনর। কনসাইনি কিন্তু কোনো চিন্তা করে না তার বিক্রি হলে বা কি না হবে লাগে, হি অর শি উইল গেট কমিশন। স্যার কনসাইনি তো স্যার টাকাটা কাইতে রাখবে না, না, যেটা তো ওই করবে। প্রফিট, সরি স্যার, সরি, প্রফিট কে করবে? প্রফিট করবে হচ্ছে কনসাইনর, কিন্তু স্যার টাকাটা তো কাইতে রাখবে কনসাইনি। না, সে তো কাটবে তার অংশ থেকে, আমি তো সেখানে এখন যাইনি স্যার, আমি জিজ্ঞেস করেছি হু উইল প্রিপেয়ার দিস প্রফিট অর হু উইল ক্যালকুলেট দিস প্রফিট। ওইটা স্যার কনসাইনর। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে এবার আপনি মনে মনে কনসাইনর ভাবুন। আমি একদিন বলেছিলাম যখন অঙ্ক করব ভাববো আমরা সেই ব্যক্তি, তাহলে আর কোনো কষ্ট হবে না। এবার আপনি আপনার এন্ড থেকে ভাবুন তো আপনি কি কি করেছেন, আপনি পণ্য কিনে তার কাছে পাঠিয়েছিলেন, তাই তো স্যার? এবং সে কত বিক্রি করেছে, সে কত কেটে রাখছে, সব বাদ দিয়ে তো খরচ লাভ বের করবেন স্যার। ওকে, দেখুন তো মেলে কিনা আমাদের সাথে সাথে। সেল কত করেছে সে? 750 ইন্টু 40, 30,000। এর পেছনে আমি কি কি খরচ করেছি দেখুন, কস্ট অফ ইউনিট সোল্ড, তাই না? আমরা ওই পাশে বের করেছি না? আচ্ছা, কি করে বের করলাম বলুন তো? 40টা রয়ে গেছে আর 40টা আমার হাতে আছে, সেই 40টা খরচ দেখিয়েছি। আচ্ছা, তাহলে বিয়োগ কমিশন কেটে রাখছেন ওই ভদ্রলোক। আচ্ছা, এরপরে সে কি করেছে? অ্যাডভার্টাইজিং কস্ট কাটছে। আচ্ছা, সেটআপ কস্ট কাটছে। দেন দিস উইল বি প্রফিট অন কনসাইনমেন্ট সেল। এবং আমরা যদি ভুল না করি, ইন্টারমিডিয়েটে মনে আমরা কোনো এক সময় একটা অঙ্ক করিয়েছি, আমি যখন ইন্টারমিডিয়েটে কাজ করতাম একটা অঙ্ক ছিল যে কনসাইনমেন্ট থেকে আয় বা লাভ আমরা একবারেই ইনকাম স্টেটমেন্টে দেখাতাম, সেইটা আমরা এখান থেকে বের করলাম। এই একদম সহজ চিন্তা, কি বিক্রি করেছে, কি খরচ করেছে। সরি, আমরা কি একটু পরে তুলে নিব স্যার? পরে তুলি, কারণ আমাদের আগাই। থ্যাংক ইউ স্যার, সাহস দিলে স্যার আগায় যাব। ওকে স্যার, নাও আওয়ার ফাইনাল রেমিটেন্স অফ কনসাইনি। কনসাইনি রেমিটেন্সটা কত হবে? এবার শুধু আপনি ভাবেন যে আপনি হলেন সেই কনসাইনি, আপনি কি করেছেন? আপনি কিছু পণ্য বিক্রি করেছেন। এবার আপনি আপনার অংশের খরচ কেটে নেবেন, কি কি কাটবেন? নিশ্চয়ই আপনার কিছু খরচ ছিল, 3টা খরচ ছিল মনে হয়, দেখুন এই খরচটা আপনার এন্ডে না? ওকে, আপনি কিন্তু কনসাইনার এন্ডে খরচ নিয়ে ভাববেন না, অত মাথা ব্যথা আমার নেই। আমি কতটুক বিক্রি করেছি, তার কত ইনভেন্টরি আছে তাও দেখার দরকার নেই, আমার যা বিক্রি হয়েছে সেই বিক্রি খরচ থেকে আমি এগুলো কেটে নেব। দিস ইজ রেমিটেন্স ফ্রম কনসাইনি। সরি, ওকে স্যার। ওকে, আমরা কি বুঝাতে পেরেছি? তাহলে কনসাইনমেন্টের ধারণাটা একটু মনে হয় ক্লিয়ার হলো এখন। ওকে, ও মা, তাহলে বোঝা গেল এরকম ফ্রেশ একটা প্লেট পেয়ে গেছি, ধন্যবাদ না কি গো? হ্যাঁ, ও মা, তারপরে কি হচ্ছে গো? তো আসলে অনেক অনেক কষ্ট করে আপনারা অনেক কষ্ট করে এই সময় ক্লাসে থাকেন, আর আমরা আসলে মাগরিবের পরে আগের দিন আর সময় যেমন পাইনি, যাই হোক সেটা আমারও কোনো সমস্যা ছিল। তো আপনারা আমার ক্লাসে অংশগ্রহণ করেছেন, এই জন্য আই এম সো মাচ গ্রেটফুল অর থ্যাঙ্কফুল টু ইউ। প্লিজ কিপ মি ইন ইউর প্রেয়ার্স। থ্যাংক ইউ অল। ওকে ওকে স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি জি, আসসালাম। Yeah.